হ্যাঁ, সময়ের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম আর কি, এই সময়ের বিষয়টাতে আপনাদের মাথায় রাখতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। তো আমাদের সময় আমরা অ্যাডমিশনের ওই শর্ট কোর্সের সময় পাইতাম হচ্ছে 4 মাসের মতো। সাদিকুল ভাই আপনি একটু মিউট করেন, ওকে করছে। তো এখন কথা হচ্ছে যে আপনারা আসলে কত মাস সময় পাবেন, আপনাদের জন্য সময় থাকবে কিনা এটা কিন্তু দেখবে না বিশ্ববিদ্যালয়, এটা দেখবে না যে আগে শর্ট কোর্সেরা 10 মাস 11 মাস 12 মাস সময় পাইতো, কিন্তু আপনারা 4 মাস 5 মাস পাচ্ছেন, এটা দেখবে না। তো যদি আমাদের জুলাই মাসে যদি পরীক্ষা হয়ে যায়, জুলাই মাসে যদি পরীক্ষা হয়ে যায়, শুনতেছি যে ফাইনাল ইয়ারদের তো পরীক্ষা হচ্ছে ডুয়েটে, এরপরে সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা যারা আছে তাদেরও পরীক্ষা ঈদের পরে নিয়ে নেবে। মানে আপনাদের পরীক্ষা ঈদের আগে শেষ হবে, ঈদের পর পরে আবার ওদের পরীক্ষা নেওয়া শুরু করবে। তো যদি ওদের পরীক্ষাটাও ওইরকম সময় মতো একবারে নিয়ে নেয়, ওদের পরীক্ষাটাও যদি একেবারে ওইরকম সময় মতো নিয়ে নেয়, তার মানে কি বোঝা যাচ্ছে যে পরীক্ষা এবং ক্লাস কিন্তু ডুয়েট কন্টিনিউ করতেছে। সুতরাং যদি ক্লাস এবং পরীক্ষা যদি কন্টিনিউ করতে পারে, তাহলে পরবর্তী বছরে গিয়ে ওইরকম জুলাই মাসে বা তার একটু আগে অথবা তার একটু পরেই পরীক্ষা হবে, এটাই পসিবিলিটি। তো এখন কথা হচ্ছে যে পরীক্ষা তো জুলাই মাসে, আমরা ধরে নিই যে জুলাই মাসে অথবা জুলাই অগাস্টই ধরে নিলাম প্রয়োজনে, যে অগাস্ট মাসে ধরেন আমাদের পরীক্ষা হলো ডুয়েট অ্যাডমিশনে, আপনাদের সময় আপনাদের পরীক্ষার কথা বলতেছি। কিন্তু জুলাই মাস তো, জুলাই মাস আসতে তো আর 1 মাস, আর ওইদিকে অগাস্ট মাস, মানে মাঝখানে তো টোটাল সময় থাকতেছে 1 বছর। ডুয়েট অ্যাডমিশনে একবার হওয়ার পরে আর একবার হওয়ার জন্য টোটাল ডুয়েট অ্যাডমিশনের জন্য সময় থাকতেছে 1 বছর। তো 1 বছর হলো আমাদের টোটাল সময়, কিন্তু আপনারা তো এখনো ষষ্ঠও শেষ করেননি, সপ্তমও শেষ করেননি। তো সপ্তম না শেষ করা পর্যন্ত তো আর অ্যাডমিশনে আসতে পারবেন না। তাহলে দেখা গেছে ষষ্ঠ পর্ব যদি আপনাদের, ধরলাম আমি কথার কথা, যে সামনের সপ্তাহে আপনাদের ইয়ে খুলে দিল, কি বলে, পলিটেকনিক খুলে দিল, আপনাদের ষষ্ঠ পর্বের পরীক্ষা নিয়ে নিল, সাপোজ কথার কথা। তো আপনাদের যদি পরীক্ষা নিয়ে নেয় সামনের সপ্তাহে, তাহলে পরীক্ষা নিয়ে নেবে ষষ্ঠ পর্বের। আর ষষ্ঠ পর্বের পরীক্ষা হওয়ার পরে সপ্তম যে একটা পর্ব থাকবে, এই সপ্তম পর্ব তো এখন সেমিস্টার করছে 4 মাসে, 4 মাসে ক্লিয়ার করে দেওয়ার কথা, তারপরেও তো 4 মাসে আসলে ক্লিয়ার করা কিন্তু কঠিন ব্যাপার, কারণ পরীক্ষা নিতেই আপনাদের 1 মাস লেগে যায়। তারপরেও আমি ধরলাম যে 4 মাসে আপনাদের ওই সেমিস্টারটা শেষ করে দিল। তাহলে যদি এই যে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে, ধরেন মে মাসের ভিতরে আপনাদের ষষ্ঠ পর্ব সব কিছু শেষ হয়ে গেল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, হ্যাঁ মে মাসের ভিতরে সবকিছু আপনাদের শেষ হয়ে গেল, জুন মাস থেকে ধরেন সপ্তম পর্বের ক্লাস শুরু হলো বা কার্যক্রম শুরু হলো, তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর আপনাদের লাগতেছে, সেপ্টেম্বর বা অক্টোবর লাগতেছে আপনাদের শুধুমাত্র পলিটেকনিক্যালের সপ্তমের কার্যক্রম শেষ হতে। এরপরে সেপ্টেম্বর যদি লাগে, তাহলে অক্টোবর নভেম্বরের দিকে আপনারা আসতেছেন গাজীপুরে, অক্টোবর নভেম্বরে, যদিও তার কোনো সম্ভাবনা নাই, কারণ পলিটেকনিক যে সামনের সপ্তাহে পরীক্ষা নিবে বললেই তো আর নিল না, এটা কবে নিবে আল্লাহ জানে। তো সব মিলাই আপনারা দেখা গেছে যে আমার কাছে কেন যেন মনে হয় সর্বোচ্চ হলে 6 মাসের মতো সময় পাবেন আপনারা, মানে ডুয়েট অ্যাডমিশন দেওয়ার জন্য আপনারা 6 মাসের মতো বা আর একটু বেশি সময় পেতে পারেন। এটা কিন্তু আমার একবারে ব্যক্তিগত একটা অ্যাজাম্পশন, এটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, এটা আমার জাস্ট ধারণা, আমার পসিবিলিটি যেটা সেটা আমি বলতেছি। তো যদি এরকম 6 মাস 6.5 মাস সময় পান, তাহলে আবার অ্যাডমিশন কিন্তু আবার আমাদের সময়ের মতো অ্যাডমিশন হয়ে গেল। আমরা যেরকম শর্ট করে দিতাম 4 মাসে, আপনারা এখন দিয়ে দিবেন সর্বোচ্চ 6 মাসে। কিন্তু এখন যারা রানিং পরীক্ষা দিতেছে, এরা কিন্তু 10 মাস 11 মাস করে সময় পাইতো। 10 মাস 11 মাস সময় পাওয়ার পরে যদি একজন ভালো স্টুডেন্ট ভালো করে পড়ালেখা করে, তাহলে তার সাথে শর্ট কোর্স আর লং কোর্সের কোনো পার্থক্য থাকে না, যার কারণে বর্তমান সময়ে শর্ট কোর্সের চান্সের পরিমাণ কিন্তু অনেক বেশি, অনেক বেশি, আনুপাতিক হারে অনেক বেশি চান্স পাই। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি সময়টা কমে আসে, তাহলে কিন্তু আবার চান্সের পরিমাণ কমে যাবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে যেটাই হোক না কেন, আমরা এই যে 4টা 5টা মাস, আমি সেদিন একটা আপনাদের সাথে কনফারেন্স করছি, ওখানে অনেকেই ছিলেন অনেকে ছিলেন না, আমাদের একটা আমি ডিটেলস বলছি একেবারে যে কিভাবে কি পড়লে কোনটা সুবিধা পাবেন কোনটা অসুবিধা পাবেন, সবকিছু বলছি। এরপরে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাহলে আমরা যদি ডিপার্টমেন্টের পার্টটুকু মোটামুটি শেষ করতে পারি, ডিপার্টমেন্টের পার্টটুকু যদি শেষ করতে পারি, কেন ডিপার্টমেন্টের পার্টটুকু শেষ করব সেটাও বলি। গাজীপুরে আসার পরে প্রত্যেকটা কোচিং এ শুরুতে কোচিং শুরু হয় নন ডিপার্টমেন্ট দিয়ে। তো নন ডিপার্টমেন্ট অন্যান্য আপনার সাথে কম্পিটিশন তারা আমি করবো না, আপনার সাথে কম্পিটিশন করবে অন্যান্য কোচিং এ যে স্টুডেন্ট গুলো থাকবে তারা, তাদের সাথে আমাদের কম্পিটিশন করতে হবে, মানে সেরকম ভাবে আমাদেরকে তৈরি হইতে হবে। তো ধরেন যথারীতি অন্য কোচিং এবং আপনারা বা যে যেখানেই ভর্তি হন না কেন, মনে করেন যে নন ডিপার্টমেন্টের ক্লাস শুরু হয়ে গেল কোচিং এ, তো নন ডিপার্টমেন্টের ক্লাস শেষ করার জন্য কিন্তু এইরকম 6 মাস 7 মাস সময় লাগবে, শেষ করে মোটামুটি সবকিছু গোছাইতে টোছাইতে এরকম 6 মাসের মতো সময় লাগবে।
এখন কথা হচ্ছে যে আপনার যদি ডিপার্টমেন্টের পড়া থাকে, তাহলে অন্যরা যেখানে নন ডিপার্টমেন্ট পড়া শেষ করে মাত্র ডিপার্টমেন্ট পড়া শুরু করবে, তখন কিন্তু আপনার সিলেবাস শেষ হয়ে যাবে। কেননা আপনারা গাজীপুর আসার আগে আমি যদি সবকিছু গোছায় দিই আপনাদেরকে, আপনারা যদি ডিপার্টমেন্টটা শেষ করে নিতে পারেন, তাহলে গাজীপুর এসে আসা মাত্র নন ডিপার্টমেন্ট শুরু করবেন। তাহলে গাজীপুরে আসা মাত্র যদি নন ডিপার্টমেন্ট শুরু করেন, 4 মাসে 5 মাসে যদি নন ডিপার্টমেন্টটা শেষ হয়ে যায়, তাহলে 5 মাস পরে নন ডিপার্টমেন্ট শেষ হয়ে গেলেও বা 6 মাস পরে নন ডিপার্টমেন্ট শেষ হয়ে যাওয়া মানে আপনার সিলেবাস শেষ হয়ে যাওয়া, কারণ আপনি ডিপার্টমেন্ট তো শেষ করে ফেলছেন। অন্যরা যখন ডিপার্টমেন্ট পড়া মাত্র শুরু করবে, তখন আপনি ফুল সিলেবাসের প্রিপারেশন নেওয়া শুরু করবেন। এখন বলতে পারেন যে ভাই তাহলে আপনি কি নন ডিপার্টমেন্ট পড়াবেন না? নন ডিপার্টমেন্টও পড়াবো, আপনারা যদি কুলাইতে পারেন। আমি তো বলছি যদি একটা ব্যাচ যদি এখানে হয়, 22 জন 24 জনের যদি একটা ব্যাচ হয়, যদি আপনারা রসায়নও পড়তে চান, আমি প্রয়োজনে এরকম রসায়নের টিচার এনে এনে দেবো, মানে আপনারা যতটুকু শেষ করতে পারেন। তবে হ্যাঁ, এটা আবার যেন তেন পড়া পড়লে হবে না, একেবারে অ্যাডমিশনের মতো করে পড়তে হবে, যেন এইটুকু গাজীপুরে এসে আর না করতে হয়। আপনি এখন আমি আপনাকে যা পড়াইতেছি আপনি তাও পড়তেছেন, আবার গাজীপুরে আসে আবার তাই পড়তেছেন, তাহলে তো সময় নষ্ট হইলো। আপনি তো একটু আগায় থাকলেন না। তো আমাদের কাজ হলো একটু এগিয়ে থাকা। এগিয়ে থাকার জন্য যেটা হলো সেটা হলো সেই কাজটা হলো যে গোছায় পড়তে হবে। আপনি যতটুকু পড়বেন সুন্দর করে নোট করবেন, গোছায় রাখবেন। মানে আপনার টেন্ডেন্সি থাকবে এরকম, আমি এখন এগুলো পড়তেছি, আমি গাজীপুরে যাই এগুলো শুধু দেখবো, মানে ওগুলো শুধু দেখে 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 যে আপনি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন, ঠিক আছে? প্রত্যেকের নোট দেখবো, পরীক্ষার সিলেবাস দিব, প্রত্যেকের পরীক্ষা দেখবো, পরীক্ষার খাতা দেখবো। ইন্ডিভিজুয়াল পার্সোনাল নাম্বারে ফোন কল করে সম্ভব না হইলেও মেসেজের মাধ্যমে যোগাযোগ করব। মেসেঞ্জারে মেসেজ না, একবারে আপনার ফোন নাম্বারে, সেল ফোন নাম্বারে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে তো সবাই আমাকে মোবাইল নাম্বার দিবেন। অবশ্য সবার, 2-1 জন ছাড়া সবার মোবাইল নাম্বার আমার কাছে আছে। তো আমি হচ্ছে যে আপনাদের ডে বাই ডে প্রত্যেক দিন কার কতটুকু পড়ার অগ্রসর আমি মেসেজ দিলে আপনারা আবার রিপ্লাই দিবেন যে কার কি অবস্থা। এভাবে যদি কন্টিনিউ করা যায়, আর একা একা পড়বেন তাহলে কিন্তু পড়তে পারবেন না, একা একা পড়লে আপনি হাঁপায়ে যাবেন। এজন্য এই যে এখন 18 জন গ্রুপে জয়েন করছে, 18 জন 20 জন 22 জন 25 জন 30 জন, আমরা এখানে যে কয়জন থাকি না কেন, আমাদের টার্গেট থাকবে প্রত্যেকের চান্স পাওয়া। এবং আপনারা নিজেরা নিজেরা খুব সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ নিজেদের ভিতরে একটা কমিউনিকেশন সার্কেল তৈরি করে ফেলবেন। একে অপরকে জিজ্ঞেস করবেন কার কতটুকু হইলো, কি হইলো, কে কতটুকু পড়লো। এখানে নিজেদের ভিতরে প্রতিযোগিতা করবেন, কিন্তু হিংসাত্মক প্রতিযোগিতা না। ও এগিয়ে যাচ্ছে আমিও এগিয়ে যাব, আমরা সবাই মিলে এই কোর্সটা মানে যতটুকুই করতে পারি না কেন এইটুকু এগিয়ে যাব। সেদিনের ওই কনফারেন্সে কেউ ছিলেন না, আজকে আছেন, তাদের ভিতর থেকে যদি আমাকে কিছু বলতে চান বা আমার কথা প্রসঙ্গে যদি কেউ কিছু বলতে চান, অথবা পূর্ববর্তী কোনো বিষয় যদি আপনার জানার থাকে, তাহলে আপনি কথা বলতে পারেন, মানে আমাকে বলতে পারেন আর কি। এখন কিছুক্ষণ আমি সময় দিতেছি। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। উম, কেউ কি কথা শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না, না আগের মতো হলো? না বললে না বলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা। ও আচ্ছা, যাই হোক। আমি ভাবছি যে আপনাদের কথাই শুনতে পাচ্ছি না নাকি। যাই হোক, আমি কথা শুনতে পাচ্ছি। তো দেখেন এই ডিসপ্লেতে একটা স্ক্রিন দেখা যাইতেছে, সবাই দেখতে পারতেছেন তো, তাই না? ওকে, আমি এখানে আপনাদেরকে আগে সামনে শুক্রবারে আপনারা পরীক্ষাটা কি বার করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে সেটা বলেন দেখি। সপ্তাহের ভিতরে একদিন পরীক্ষা নেব, একটা করে শুধুমাত্র। সেই পরীক্ষাটা কি বারে দিলে? হ্যাঁ বলেন। সবাই সবাই ভাই, আমার চিন্তা বাদ, আপনারা নিজেদের চিন্তা করেন। শুক্রবার, কে কে যেন বলতেছে শুক্রবার। সবার কি আচ্ছা ঠিক আছে, তাহলে পরীক্ষার ডেট হিসাবে শুক্রবারই আমরা ফিক্সড করলাম। এটা একটু আমার উপরে ছেড়ে দিতে হবে। আর পরীক্ষার বিষয়টা আপনারা দিনে দেন বা রাতে দেন, এটাতে প্রবলেম হবে না, কেন না? কারণ আমি তো আপনাদের প্রশ্ন দেখা গেছে আজকে আমি শিডিউল দিচ্ছি,
আমি আজকেই প্রশ্ন আপলোড করে দিতে পারি। প্রশ্ন আপলোড করে দিলেও শিডিউলে যদি আমি আপলোড করে দিই, তাহলে আমি ঠিক যেই তারিখে যেই কয়টার দিকে প্রশ্নের কথা বলবো, আপনারা সেই তারিখে সেই কয়টার দিকেই প্রশ্নের ইয়ে দেখতে পারবেন, মানে কি বলে, প্রশ্নটা দেখতে পারবেন। প্রশ্নটা হবে গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুম যারা এর আগে ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। যারা করেননি তারা ইউটিউবে একটা ছোট ভিডিও দেখে নেবেন যে কিভাবে গুগল ক্লাসরুমে পরীক্ষা দিতে হয়। আপনি আপনার খাতাতে লিখবেন, লেখার পরে ছবি ওঠাবেন, ছবি উঠায়ে অনেক অ্যাপস আছে, ছবিগুলোকে একসাথে পিডিএফ করা যায় একসাথে। তো একসাথে পিডিএফ করে ফেলবেন, ঠিক আছে? এখানে একটা অনেকগুলোই আছে, পিএইচজেড 2021, আমি আপনাদের নিয়ে কার্যক্রম এর আগে একটু শুরু করছিলাম। এই পিএইচজেড 2021-এ এই গ্রুপটাতে আমরা পরীক্ষা নেব। তো এই গ্রুপটাতে পরীক্ষা নেওয়ার জন্য এই যে আপনার স্ক্রিনে ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন, এই কোডটা দিয়ে আপনাকে গুগল ক্লাসরুমে জয়েন করতে হবে। মানে গুগল ক্লাসরুমে আসার সাথে সাথে আপনার কাছে একটা কোড জানতে চাবে। পরে যদি আপনি এই কোডটা যদি দিয়ে দেন, তাহলে আপনাকে আমার ক্লাসরুমে জয়েন করাই দিবে। ওইখানে জাস্ট আপনি যে পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষার পিডিএফটা আপলোড করে দিবেন। সবাই যারা জানেন না তাদের জন্য আমার চ্যানেলেও গুগল ক্লাসরুমে কিভাবে পরীক্ষা দিতে হয় এটার একটা ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা এখানে যারা এর আগে ক্লাস করছেন বা পরীক্ষা দিয়েছেন তাদের ভিতরে কাউকে রিকোয়েস্ট করব যে নতুন করে একটা ভিডিও তৈরি করার জন্য। নতুন করে একটা ভিডিও তৈরি করবেন, যে ভিডিওটা দেখে সবাই ইয়ে করতে পারবে, পরীক্ষা দিতে পারবে, কারোর কোনো প্রবলেম হবে না। A to Z একটা ভিডিও তৈরি করবেন কেউ একজন। তো আমি মেসেঞ্জার গ্রুপে কোডটাও দিয়ে দিতেছি, আবার হলো স্ক্রিনশটও দিয়ে দিতেছি। আপনারা লগ ইন করে থাকবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আপনারা সবসময় আমরা এটাতেই আমাদের পরীক্ষার কার্যক্রম চালাবো। এই হলো গুগল। প্রথমে 1-2 দিন একটু প্রবলেম হবে গুগল ক্লাসরুমে পরীক্ষা দিতে, তারপরে আশা করি আর কোনো প্রবলেম হবে না। কিন্তু একবার শিখে গেলে বা একবার বুঝে গেলে মজা লাগবে, দেখবেন যে খুব বেশি খুব ভালো লাগবে। এখন কথা হলো আগামী শুক্রবারের আমাদের পরীক্ষার সিলেবাস। আচ্ছা, আপনাদের দুই একজনের কাছ থেকে শুনি দেখি যে ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্ট শুরু করলে আপনাদের পক্ষে ভালো। মানে শুরু করব আমি, বলেন, আমি যে কোনো সাবজেক্ট শুরু করতে পারবো, আপনারা যেটা বলবেন আমি সেটাই শুরু করব। একজন, আচ্ছা, একজন দুইজন বলছে ডাটা স্ট্রাকচার। আমি দুইটা একটা সাবজেক্ট করে করলেই মনে হয় ভালো হবে, কারণ অনলাইনে দীর্ঘ টাইম কথা বলা যায় না। একটা করে সাবজেক্ট পড়ে তারপরে আরেকটা সাবজেক্ট ধরলেই মনে হয় ভালো হয়। আপনারা কি বলেন? না, ওইভাবে ভাই মিলাইয়েন না, তাহলে দুই দিকে সুবিধা হবে, তো বেশি সুবিধা মনে করেন যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সপ্তম পর্বে আছে আপনাদের, সপ্তম পর্বে ধরেন ভাই, আপনাদের সপ্তম পর্বে কি আছে? সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অ্যানালাইসিস আছে একটা সাবজেক্ট। তারপর আরো কি কি যেন। তো ওটা আপনারা একটু ম্যানেজ করে নিয়ে পড়েন আর কি। বিশেষ কোনো জায়গায় যদি প্রবলেম হয়, বিশেষ কোনো টপিকে আমাকে বললে আমি সেটা ইয়ে করে দেবো। তো আমরা ডাটা স্ট্রাকচারটাতে দিয়ে শুরু করতে পারি। এই সাবজেক্ট থেকে কম করে হলেও 10 মার্ক অথবা 15 মার্কের মতো অ্যাডমিশনে থাকবে। আর 10 মার্ক মানে বহু কিছু। তো এটার আবার ম্যাক্সিমাম জিনিসগুলো, আচ্ছা, এই যে সুমাইয়া নামে কি মনে হয় যে গ্রুপে একজন, উনি কি ক্লাসে জয়েন করেনি? উনি তো জিজ্ঞেস করতেছে যে কি এটা। আচ্ছা, যাই হোক, ওনাকে কেউ একজন পারলে একটু গ্রুপে রিপ্লাই দেন যে আমরা ক্লাসে আছি, অনেকেই আছি, আমরা হচ্ছে যে কি করতেছি ওনাকে একটু বলেন। যেটা বলতেছিলাম ডাটা স্ট্রাকচার, এই ডাটা স্ট্রাকচারটা আবার ম্যাক্সিমাম আপনাদের কাছে পরিচিত জিনিস, একেবারে পরিচিত লাগবে। এখন এই এখানেই হলো সমস্যা, যে পরিচিত জিনিস দেখে পড়বেন না। তো এই জন্যই আবার পরীক্ষার ব্যবস্থা, যে পরীক্ষা নিলে তাইলে বোঝা যাবে যে কার কি অবস্থা, কে সহজ মনে করতেছেন আর কে কঠিন মনে করতেছেন। তো আমার একটা নোট আছে ডাটা স্ট্রাকচার, আমি মূলত সেই নোট দেখেই পড়াবো আপনাদেরকে। এর বাইরেও আপনারা যে কোনো বই থেকে পড়তে পারেন। শুধুমাত্র যেটা করবেন সেটা হলো যে আমি যে টপিকগুলো আপনাদেরকে পড়াবো, আমি যে টপিকগুলো পড়াবো সেই টপিকগুলো ফলো করবেন। যে আপনি যে কোনো বই থেকে পড়লে ওই টপিক ধরে 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 ওইগুলো পড়বেন। আমাদের নিজেদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে অনেকেই নাই। স্বপ্ন যখন ডুয়েট 2020-21 না 21-22 এরকম একটা গ্রুপ ছিল, ওইখানে আমি দুইটা সাবজেক্টেরই নোট শেয়ার করছিলাম। ডিসক্রিট ম্যাথমেটিক্স এবং ডাটা স্ট্রাকচারের নোট শেয়ার করছিলাম। আমি আপনাদেরকে বলছিলাম এগুলো লিখে রেডি করে রাখার জন্য। আপনারা রেডি করছেন কিনা আমি জানি না, যদি কেউ করে না থাকেন তাহলে এখন নিজেরা ওইটা প্রিন্ট দিয়ে নেবেন, অথবা নিজে একটু কষ্ট করে খাতাতে লিখে নেবেন।
আমি রিকোয়েস্ট করব প্রিন্ট না দেওয়ার জন্য, নিজেরাই খাতাতে লিখে নেবেন, তাহলে ভালো হবে। আহ, ওই গ্রুপের লিঙ্কটা কেউ দিতে পারবেন আমাকে? ওই গ্রুপের লিঙ্কটা কেউ পারলে আমাকে দেন, ওখানে নোট আছে, ওইটা লাগবে আর কি। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস তো শুরুই হয়নি। আচ্ছা, পাইছি আমি গ্রুপ, আমার পিসি একটু slow। হ্যাঁ, তাইলে হবে, কিন্তু আমার ক্লাস কন্টিনিউ করার জন্য ওটা দরকার। টপিক ধরে ধরে পড়লে টপিক আপনাদের পড়া আপনাদের ভাল লাগবে আর কি পড়াশোনাটা, যদি টপিক ধরে ধরে পড়া যায়। আর যদি আমার মতো করে পড়াই যাই, তাহলে এলোমেলো মনে হবে, তখন ভালো লাগবে না পড়াশোনা, আর ওটা পড়ে লাভও হবে না। কারণ আমাদের মেইন কাজই হলো যে আমরা গোছাই গোছাই পড়বো, যা পড়বো তা যেন ভবিষ্যতে মনে থাকে, এখানে এসে যেন আর পড়া না লাগে, সেই ব্যবস্থাটা করতেছি আমরা। একটু অপেক্ষা করেন সবাই, 1-2 মিনিট অপেক্ষা করেন। আমি লিঙ্ক পাইছিলাম, কিন্তু করতে পারি আমার, ওই লোড হইতে সময় লাগতেছে, কেন যেন রেকর্ডিং এর কারণে না কোন একটা অ্যাপ্লিকেশনের কারণে পিসিটা স্লো কাজ করতেছে। লোড হইতেছে, সময় নিতেছে। এখন যদি একটু কষ্ট করে, যদি শুধুমাত্র সিরিয়াস হয়ে একটু খালি আগায় নিতে পারেন, দেখেন আমার টার্গেট শর্ট করতে চান্স। আপনারা যদি মোটামুটি এখান থেকে, এই যে এত আগে একটা ব্যাচ শুরু হইতেছে, আপনারা যদি এখান থেকে ম্যাক্সিমাম বা সবাই যদি চান্স পেয়ে যান, মানে এটা যে একটা কেমন ব্যাপার হবে, এটা কল্পনাও করতে মানে আমি নিজেই কল্পনা করতে পারতেছি না। তবে যদি একটু সিরিয়াস যদি হতে পারেন, একটু সিরিয়াস, বেশি না, দিনে 2টা ঘন্টা করে শুধু সময় দেন, দিয়ে যদি কাজটা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে চান্স পাওয়া খুব বেশি কঠিন কিছু না। চান্স পাওয়া একেবারেই কঠিন কিছু না। আচ্ছা, আমি যে নোটটা দিছিলাম, এটা কি ছবি উঠাই দিছিলাম না পিডিএফ দিছিলাম, কি দিছিলাম মনে আছে আপনাদের? পিডিএফ দিছিলাম না? এটা আমার অন্য পিসিতে আছে তো, মানে এখন ল্যাপটপটা অন্যটাও ইউজ করতেছি, যার কারণে ওই নোটটা আমার এই ল্যাপটপে নাই। আমি ধরেন ওইটা একটু নিয়ে নিই, তারপরে আপনাদেরকে পড়াইতে সুবিধা হবে। বেশিক্ষণ পড়াবো না, আমি সিলেবাসটা মূলত গুছাই দেবো। তারপরে আমি যদি আরেকটু ফাঁকা হই, ওই 15 তারিখে, কি বলে, আমার এখানে 3টা মডেল পরীক্ষা আছে পুরো অ্যাডমিশনের। একটা হলো 12 তারিখ, 22 তারিখ, ওই যে ডাটা স্ট্রাকচারের নোট, এটা 12, 22, আর হচ্ছে যে কি বলে 30 তারিখ। হ্যাঁ, তো আমি একটু কোচিং এর কাজটা আর একটু পাতলা হওয়ার পরে, যদি আপনারা নন ডিপার্টমেন্ট ধরেন ম্যাথের যদি কোনো ইউনিট পড়তে চান, সেটাও পড়াইতে পারবো। আমি সম্ভবত জুলাই মাস থেকে একটা ফিজিক্সের ব্যাচ শুরু করব। তো তখন দেখা গেছে যে যদি আপনারা ফিজিক্সও পড়তে চান, হয়তো বা ওই গ্রুপে সরাসরি অ্যাড করতে পারবো না, হয় আপনাদেরকে আলাদা গ্রুপে ক্লাস নিব, অথবা ওই ক্লাসের ভিডিওগুলো আমি আপনাদেরকে দিব। অনেক কিছু পড়তে পারবেন, সেটা নির্ভর করতেছে আপনাদের উপরে, আপনারা কেমন সিরিয়াস থাকবেন
সেটার উপরে পড়াশোনার ব্যাপারে কে কতটা সিরিয়াস। কি ব্যাপার, ডাটা স্ট্রাকচার ডাউনলোড করে দেখলাম যে এই ওই পিডিএফটা কারোর কাছে নাই, আপনারাও তো দেখি অলস টাইপের লোকজন। পিডিএফ কই, পিডিএফ মেসেঞ্জারে দেন নাকি? আমি এতক্ষণ ধরে খুঁজতেছি, এটা বলা লাগে কেন আমার? কই দিছে, ইনবক্সে দিছে না গ্রুপের মেসেঞ্জারে দিছে, কই দিছে? দিয়ে বসে আছে সাইদ ভাই? সাংঘাতিক বিরক্ত লাগতেছে আমার। হুম, ডাটা স্ট্রাকচার। হ্যাঁ, এই নোটটা আপনারা একটু লিখে নেবেন বা যে কোনো জায়গা থেকে ম্যানেজ করে নিয়ে পড়বেন আর কি। এইগুলো দেখেন সবকিছু আপনাদের পরিচিত, আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? ওকে। তো এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবাই সব আপনাদের পরিচিত, এখানে মানে আমার করানোর অনেক কিছু নাই। আচ্ছা দেখেন, আহ, এগুলো এগুলো আপনারা পড়ছেন না, এই যে ডাটা স্ট্রাকচার কাকে বলে, এটা কি আমার নতুন করে বলার কিছু দরকার আছে বলেন? এগুলো কি মানে আপনাদের ভিতরে কি এরকমও আছেন যে এগুলো মোটামুটি একেবারে আমাকে প্রত্যেকটা লাইন বলতে হবে, এরকম কি বিষয় না? মোটামুটি শুধুমাত্র যেগুলো জায়গায় একটু লজিক্যাল ম্যাথমেটিক্যাল বিষয় সেগুলোতে বললে হবে। আর যেভাবে বলবেন, আমি কিন্তু আমার কিন্তু কোনো তাড়াহুড়া নাই, আপনারা যদি বলেন যে ভাই একটু টাচ দিয়ে যান, প্রত্যেকটা জিনিসই একটু একটু করে বলে বলে সামনের দিকে যান, তাইলে কিন্তু আমি বলে বলেই যাব, ঠিক আছে? আর যদি মনে করেন যে না ভাই এগুলো আমরা জানি, এগুলো পড়ানোর দরকার নাই, এখন আপনাদের কার অবস্থা মানে অবস্থা কেমন এটা তো আর আমি জানি না। এখানে আবার ধরেন আমি সবকিছু বলা শুরু করে দিলাম, ধরেন অনেকের আবার বিরক্ত লাগতেছে হয়তো বা, যে এগুলো তো পড়ার মতো কি আছে, এগুলো তো পড়ছি। এজন্য আপনারা একটু আমাকে পরামর্শ দেন যে আমি আসলে কি করব। আমি কি প্রত্যেকটা জিনিস সম্পর্কে বলে বলে যাব সামনের দিকে, নাকি মোটামুটি যে জায়গায় লজিক্যাল শুধু সেগুলো কথা বলবো? আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো আমি এখন একটা গাইড
পাইলাম, ঠিক আছে, সমস্যা নেই। ডাটা স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার জিনিসটা কি? আরেকটা বিষয় দেখেন, ডুয়েটে কিন্তু একেবারে হুবহু খালি ওইরকমই প্রশ্ন আসবে তা না। দেখা গেছে একটা থিওরিটিক্যাল একটা টপিক, আপনি একটা থিওরিটিক্যাল কোনো একটা বিষয় পড়ছেন, ওর ভিতরে একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ডের একটা প্রশ্ন আছে, দুইটা কিওয়ার্ডের দুইটা প্রশ্ন আছে, 5 5 10 মান। এই জন্য প্রশ্ন কি কিন্তু শুধুমাত্র এরকম সারা জীবন হবে না, ডাটা স্ট্রাকচার কাকে বলে এরকম প্রশ্ন সবসময় হবে না। দেখা গেছে যে ডাটা স্ট্রাকচার কাকে বলে এটার ভিতরে আবার ওনারা প্রশ্ন বানায় দিছে একটা দুইটা, মানে এই আলোচনার ভিতর থেকে প্রশ্নটাকে একটু ঘুরে দিছে। এই জন্য প্রত্যেকটা টপিক আসলে বুঝতে হবে যে এই জিনিসটা আসলে কি, মানে এটা কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। তো ডাটা স্ট্রাকচারটা সে কি? ডাটা স্ট্রাকচার হলো কোনো ডাটা সমাহার, ডাটা সমাহার মানে অনেকগুলো ডাটা যেখানে, এখানকার দুইটা জিনিস, একটা হলো গাণিতিক এবং আরেকটা হলো লজিক্যাল রিপ্রেজেন্টেশন। গাণিতিক এবং লজিক্যাল মডেলকে ডাটা স্ট্রাকচার বলে। এখন ডাটা স্ট্রাকচার জিনিসটা কি দেখেন, আমরা যদি ধরেন আমাদের আমাদের বাবারা যখন বাজার থেকে বাজার করে নিয়ে আসে, দেখা গেছে যে এরকম ব্যাগ ভর্তি কি করে আসে বাজার নিয়ে আসে। কারণ এই বাজারের ভিতর অনেক রকমের বাজার থাকে, ধরেন আলু পেঁয়াজ মরিচ পটল সব ধরনের বাজার ব্যাগের ভিতরে রাখে, এবং বাজার করে নিয়ে আসার পরে আমাদের বাবারা জাস্ট ব্যাগটা কিচেন রুমে অথবা আমাদের মায়েদের হাতে দিয়ে দেয়, ওনার কাজ কিন্তু শেষ। না, আমাদের আমাদের মায়েরা তখন কি করে, ওই ব্যাগটা নিয়ে কিচেন রুমে নিয়ে গিয়ে প্রথমে ব্যাগ থেকে সবকিছু বের করে। এখন আপনাদের বাড়িতে যখন এরকম বাজার নিয়ে আসে, আপনাদের কি মনে হয় যে বাজারের ব্যাগটা ঢালার পরে যে অবস্থায় থাকে ওই অবস্থায় কি রেখে দেওয়া হয়, না মায়েরা এগুলো এরকম করে যে বাজার করে আনার পরে ধরেন মরিচ গুলো একটু মরিচের জায়গায়, পেঁয়াজ গুলো একটু পেঁয়াজের জায়গায়, এভাবে সুন্দর করে কিচেন রুমে প্রত্যেকটা জিনিস একবারে শ্রেণী বিন্যস্ত করে রাখে। আপনারা কি এটা দেখছেন, কখনো খেয়াল করছেন? আচ্ছা, তো এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি এই অযথায় এই অতিরিক্ত কাজটুকু কেন করছেন? আপনার বাজার তো সব আপনার রুমেই ছিল, ওগুলো তো আর আমি নিতে যাইতাম না বা অন্য কেউ নিতে যাইতো না। আর ওগুলো তো আপনি নিজেও কি করবেন, ধরেন রান্না বান্নার কাজে তো ওখান থেকেই নিতে পারতেন। কিন্তু আপনি এটা করলেন কেন? আপনি এই যে এগুলো আলাদা আলাদা করে, হ্যাঁ, হ্যাঁ, জাস্ট এই এই একটা মাত্র কারণে আমরা এই যে ডাটা স্ট্রাকচার পড়বো, যে আমাদের যে দৈনন্দিন জীবনের যত কম্পিউটারাইজড যত কাজ কাম করবো, এখানে তো ডাটার অভাব নাই, এত ডাটা এই জায়গায়। আর মেইন জিনিসই কিন্তু আমাদের ডাটাটা, মানে আমাদের কম্পিউটারে আমরা যত কিছুই করি না কেন সবকিছু আমাদেরকে ডেটা নিয়ে করতে হয়। তো প্রত্যেকটা ডাটাকে যেন আমরা সঠিক জায়গায় রাখতে পারি, তাদেরকে সাজানো গোছানো ভাবে রাখলে কিন্তু জায়গাও কম লাগে। জায়গা যেন কম লাগে, যখন আমার দরকার লাগবে তখন যেন আমি সহজভাবে খুঁজে পাই। যাই এই এই কাজগুলো করার জন্য আমরা মূলত ডাটা স্ট্রাকচারটা করব, এবং এই কাজগুলো কত ভালোভাবে করা যায়, কত সুন্দরভাবে করা যায়, এইটুকু আলোচনা করা হবে আমাদের ডাটা স্ট্রাকচার এই সাবজেক্টের ভিতরে। তো ডাটা স্ট্রাকচার আবার দুই ধরনের, একটা হলো লিনিয়ার ডাটা স্ট্রাকচার আর একটা হলো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। একটা কথা মনে রাখবেন, এই লিনিয়ার শব্দটা যেখানে যেখানে দেখবেন, এই লিনিয়ার শব্দটা যেখানে যেখানে দেখবেন, আর এই নন লিনিয়ার শব্দটা যেখানে যেখানে দেখবেন, লিনিয়ার মানেই হলো বই পুস্তকের মতো কিছু গ্রামার থাকবে, কিছু আর্টিকেল থাকবে, কিছু রুলস রেগুলেশন থাকবে। মানে লিনিয়ার ডাটা স্ট্রাকচার হলো সেই ডাটা স্ট্রাকচার যেখানে কিছু লিনিয়ার, মানে যেখানে কিছু রুলস থাকবে, আপনি যা খুশি তাই করতে পারবেন না। যেমন ধরেন আপনি যখন আজকে বাজারের ব্যাগের পণ্যগুলো আপনি সুন্দর করে সাজাইছেন, তখন কিভাবে সাজাইছেন ইচ্ছা মতো, এখানে অত চিন্তা ভাবনা করেননি। কিন্তু যদি এটা লিনিয়ার হয়ে থাকতো তাহলে আপনাকে বলে দেওয়া থাকতো যে এত স্কোয়ার ফিট জায়গা, এই স্কোয়ার ফিটের ভিতরে তোমার কাজটা শেষ করতে হবে, এই কয়টা অংশে বিভক্ত করতে হবে, এইভাবে তুমি করতে পারবা, এভাবে রুলস রেগুলেশন একবারে বলে দেওয়া থাকতো। তো লিনিয়ার মানে হলো সেই কাজটা কোনো রুলস রেগুলেশনের মাধ্যমে করা হয়। আর নন লিনিয়ার মানে হলো যেন তেন, মানে আপনি শুধু রাখলেই হয়েছে, এটা হলো নন লিনিয়ার। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচার হলো এই যে দেখেন, যে ডাটা স্ট্রাকচারের উপাদান সমূহ পর্যায়ক্রমিক ভাবে কোনো নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো থাকে তাকে বলে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর যেটা নির্দিষ্টভাবে কোনো পর্যায়ক্রমিক কোনো ক্রমানুসারে থাকে না, এমনি অগোছালো টাইপের যেমন খুশি তেমন, একে বলে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো আমরা এই ডাটা স্ট্রাকচার সাবজেক্টে যা পড়বো, এই ডাটা স্ট্রাকচার সাবজেক্টে আমরা যা যা পড়বো, এই সবগুলো হলো লিনিয়ার ডাটা স্ট্রাকচার পড়বো আমরা এখানে। মানে এই সাবজেক্টের ভিতরে আমরা যা যা পড়বো সব কিছু থাকবে আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার অন্তর্ভুক্ত। কি কি? স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, অ্যারে, এগুলো হলো লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কি?
ডিসক্রিট ম্যাথমেটিক্সে আমরা যেগুলো পড়বো সেগুলো হলো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ডিসক্রিট ম্যাথমেটিক্সের ভিতরে কি আছে, ট্রি আছে, গ্রাফ আছে, এগুলোকে আমরা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলবো। এই কথাগুলো কি বুঝতে পারছেন, লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার? ওকে, এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট, একেবারে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো এইটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে, যে লিনিয়ার ডাটা স্ট্রাকচারের অপারেশন। লিনিয়ার ডাটা স্ট্রাকচারের অপারেশন, লিনিয়ার ডাটা স্ট্রাকচারের অপারেশন হলো 6টা: ট্রাভার্সিং, সার্চিং, ইনসারশন, ডিলেশন, সর্টিং, মার্জিন। তো এগুলো আপনাকে এভাবেই লিখতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক টাইপের প্রশ্ন আছে, আপনাকে জাস্ট শুধু বলবে ডাটা স্ট্রাকচার কাকে বলে, এর অপারেশন গুলো বর্ণনা করো। একেবারে একটা প্রশ্নতে 12 অথবা 14 মার্ক দিবে আপনাকে। তাহলে আপনি জাস্ট ডাটা স্ট্রাকচার কাকে বলে সেটা লিখবেন, লেখার পরে জাস্ট এর অপারেশন গুলো সুন্দর করে একটা একটা করে লিখে দিবেন। এখন আমি এক কথায় শুধু বলে যাই, ট্রাভার্স, ট্রাভার্স মানে হলো ভ্রমণ করা। বলছি যে একটা লিস্টে বা আপনার ডাটা স্ট্রাকচারে যতগুলো ডাটা আছে, সেটা লিস্ট আকারে থাকুক, স্ট্যাক আকারে থাকুক, কিউ আকারে থাকুক, যেভাবেই থাকুক না কেন, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা যেন আপনি এক্সেস করতে পারেন, মানে একটা থেকে আরেকটাতে যেন এক্সেস করতে পারেন, মানে প্রত্যেকটাতে যেন আপনি ভ্রমণ করতে পারেন, এটাকে বলতেছে ট্রাভার্সিং। সার্চিং জিনিসটা আমি বলবো না, এটা আপনারা সবাই জানেন যে কত সহজে কি করা যায়, খুঁজে বের করা যায়। ইনসারশন, এটাও আপনি জানেন যে একটা ডাটা স্ট্রাকচার কোনো একটা নতুন ডাটা যদি রাখি তাহলে তাকে বলে ইনসারশন। ডিলেশন জানেন, শর্টিংও জানেন, শর্টিং মানে হলো সাজানো, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট অথবা কোনো একটা ক্রমানুসারে সাজানো রাখাকেই শর্টিং বলে। মার্জিং, এই বিষয়টা বলি। আপনারা এমএস ওয়ার্ডে টেবিলের কাজ করছেন, মনে করেন যে এটা একটা যদি টেবিল হয়, টেবিল হয়, আর এরই সাথে মনে করেন যে আরেকটা টেবিল হলো, এটা আরেকটা টেবিল, এখানে কিন্তু দুইটা টেবিল, এইখানে দুইটা টেবিল। তো আমি যদি এরকম মনে করি যে আমি দুইটা টেবিল রাখবো না, যেহেতু একই রকম টেবিল, আমি এই দুটাকে একটা টেবিলে বানাই ফেলবো, তাহলে দেখেন এই যে ভিতরের যে কলামটা, এই যে ভিতরের যে কলামটা, এই কলামটা যদি না থাকে, এই কলামটা যদি শুধুমাত্র আমি উঠাইয়ে দিই, তাহলে টেবিলটা দেখতে আমার কেমন হবে? এইরকম হবে না টেবিলটা দেখতে, কি বলেন সবাই? এইটাকে বলে, এটাকে বলে মার্জ করা, এটাকে বলে মার্জ করা, মানে দুই বা ততোধিক ডাটাকে যদি একত্র করতে পারি, ইন্ডিভিজুয়াল দুই বা ততোধিক ডাটাকে যদি একত্র করতে পারি, সেটাকে মার্জ বলে। সাপোজ ধরেন আমার নাম আসমাউল, এটা একটা ডাটা। আবার ধরেন আমি ডুয়েটে পড়তাম, এটা একটা ডাটা, বা পড়ি, এটা একটা ডাটা। আবার ধরেন আমার বাড়ি কোনো এক জায়গায়, সেটা একটা ডাটা। এগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডাটা। কিন্তু আমি যখন আমার অ্যাড্রেস তৈরি করব, অ্যাড্রেস, এই অ্যাড্রেসও কি একটা ডেটা না, কি বলেন আপনারা? আমার অ্যাড্রেস, এটা কি আমার একটা ডেটা না? তো আমার অ্যাড্রেসের ভিতরে তো সবকিছু আসবে, আগে যেগুলো ইন্ডিভিজুয়াল ছিল, যেমন ধরেন আমার নাম, এটা ইন্ডিভিজুয়াল ছিল, আমার বিশ্ববিদ্যালয়, এটা ইন্ডিভিজুয়াল ছিল, সবকিছু ইন্ডিভিজুয়াল ছিল। কিন্তু যখন আমি আমার অ্যাড্রেসের কথা বলতেছি, তখন ওই ইন্ডিভিজুয়াল জিনিসের সমন্বয়ে কি তৈরি হইতেছে, অ্যাড্রেস তৈরি হইতেছে। মানে ওরা কিন্তু এখন একত্র হিসেবে কাজ করছে, মানে আমি তাদেরকে মার্জ করে ফেলছি। এই জিনিসটা কি বুঝছি সবাই? ওকে, এগুলো আপনারা উপরের গুলোতেও বেশি কথা বললাম না, কারণ এগুলো মোটামুটি আপনাদের অনেকটুকু আগে থেকে জানা। এগুলো একটু মুখস্থ করতে হবে। দেখেন, অপারেশন অন স্ট্যাক, একটা স্ট্যাকের অপারেশন, কিউ এর অপারেশন, স্ট্যাক কি, কিউ কি, এগুলো আমরা পরে পড়বো। এগুলো একবারে মুখস্থ, মুখস্থ করে ফেলবেন। তো উম, উম, হ্যাঁ, এখানে একটু ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে, এগুলো একটু ভালো করে খেয়াল করেন। এগুলো আমরা, আমি জানি আগেও পড়ছেন, কিন্তু ক্লিয়ার না, এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া যায় না। আমিও অনেক পরে ক্লিয়ার হয়েছি, মানে সবকিছু দেখতে একই রকম মনে হয়। দেখেন, এটা একটা টেবিল দেখা যাচ্ছে, এটা একটা পুরোটা টেবিল। তো এই টেবিলের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, সেই জিনিসগুলো একটু আমরা পরিচিত হব। যেমন এই যে এই টেবিলের নামটা হলো স্টুডেন্ট, এই টেবিলের নামটা হলো স্টুডেন্ট। এই স্টুডেন্টটাকে আমি বলবো এই টেবিল টাইপ বা ফাইল টাইপ। একটা টেবিল অথবা একাধিক টেবিলের সমন্বয়ে একটা ফাইল তৈরি হয়, একটা টেবিল অথবা একাধিক টেবিলের সমন্বয়ে একটা ফাইল তৈরি হয়। তাহলে এই টেবিলটা হলো, এই স্টুডেন্টটা হলো ফাইল টাইপ, মানে এটা একটা স্টুডেন্ট টাইপের ফাইল। এরপরে হেডিং যেগুলো দেখতে পাচ্ছেন, হেডিং, নেম, ফার্স্ট নেম, তারপরে হচ্ছে যে এটা লাস্ট নেম হওয়ার কথা, মেইন নেম মনে হয় বলছি নাকি, যাই হোক, অ্যাড্রেস, কোর্স, ইয়ার, এই হেডিং যেগুলো, এগুলোকে এক একটাকে বলে ফিল্ড, এগুলোর এক একটাকে বলে ফিল্ড।
যেগুলোর নাম শুনে আসলে বোঝা যায় যে এর ভিতরে কেমন ধরনের ডাটা থাকবে, এগুলোকে এক একটা বলে ফিল্ড। একজন ব্যক্তির বা যে কোনো একটা বিষয়ের ইনফরমেশন, পরিপূর্ণ ইনফরমেশনকে বলে রেকর্ড। যেমন ধরেন, যেহেতু এটা স্টুডেন্ট টেবিল, তার মানে বোঝাই যাচ্ছে যে এই টেবিলের ভিতরে স্টুডেন্টদের ইনফরমেশন রাখা আছে। তাহলে একজন স্টুডেন্টের পরিপূর্ণ ইনফরমেশন এর সবগুলো মিলাই একটা রেকর্ড তৈরি হবে। যেমন ধরেন, 1 নম্বর রোল একজন ব্যক্তি, তার নাম হলো, ফার্স্ট নাম হলো এত, তার লাস্ট নাম হলো এত, সরি নেম হলো এত, ফার্স্ট নাম হলো এত, আর এটা হলো নেমতে সাধারণত কি যে ডিপেন্ড করছি আমার মনে হইতেছে না, মাদার নেম হবে সম্ভবত, হ্যাঁ ফাদার নেম আর মাদার নেম সাধারণত ওইভাবে থাকে না টেবিলের ভিতরে, ফার্স্ট নেম আর লাস্ট নেমে থাকে। যাই হোক, মাদার নেম এটা আমারই মাদার নেম, এটা আমার অ্যাড্রেস, এটা হলো আমার কোর্স, এটা হলো আমার ইয়ার, আমি যেই সালে জন্মগ্রহণ করছি। তার মানে কি দেখা যাচ্ছে, এই যে যেই জিনিসটা, এই পুরোটুকু কি একজন ব্যক্তির পূর্ণাঙ্গ ইনফরমেশন না? তো এজন্য এইটাকে আমরা বলতেছি রেকর্ড। তার মানে 1 2 3 4 5, এই টেবিলটাতে 5টা রেকর্ড আছে, মানে 5জন ব্যক্তির রেকর্ড আছে, এটা হলো রেকর্ড। আর এক একটা যে ঘর দেখতেছেন, এগুলো ফিল্ড হোক বা ঘর হোক যেটাই হোক, এগুলো এক একটা ঘরকে বলে টাপল, বলে টাপল, TAUPLE, টাপল বলে। তারপরে দেখেন আরো কিছু জিনিস আছে এখানে। আম, এটা হলো, এই যে এখানে দেখেন যেই কয়টা থাকবে, এখানে কলাম কয়টা, খেয়াল করে দেখেন এখানে কলাম কয়টা। হ্যাঁ, কলাম হলো 1 2 3 4 5 6 7, একে বলে ডিগ্রি। কোনো একটা ফাইলের ডিগ্রি মানে বোঝায়, এই শর্মা ভাই আপনি মিউট করেন। হ্যাঁ, ডিগ্রি মানে বোঝায় যে কোনো একটা টেবিলের কলাম যেগুলো থাকবে, মানে ফিল্ড যতগুলো হবে, তা থেকে বলে ডিগ্রি। দেখেন এখানে যদি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে দিয়ে দিত 5 মার্কের, আনসার করতে 10 সেকেন্ড সময় লাগতো, কিন্তু অনেকেই পারতো না। এরকম একটা টেবিল দিয়ে আপনার কাছে দুইটা জিনিস জানতে চাইলো, ধরেন 1 নম্বর বললো যে এটা ডিগ্রি নির্ণয় করো, দেখেন খালি কিন্তু সংখ্যাটা বলে দাও, তাহলেই 5 মার্ক। মানে ওই জিনিসটা আপনি জানেন কিনা, মানে প্রশ্ন হবে কিন্তু এরকম প্রশ্ন হবে। এই জন্য খুঁটিনাটি জিনিসগুলো একটু দেখতে হবে। তাহলে যে কোনো একটা টেবিলের ফিল্ড যে কয়টা, ওইগুলোকে আমরা কি বলবো, তার ডিগ্রি বলবো। এরকম একটা টেবিলের ডিগ্রি যদি আমাদেরকে নির্ণয় করতে বলে, তাহলে ইনশাল্লাহ পারবো। আর হলো কি কার্ডিনালিটি, এখানে কার্ডিনালিটিটা ভুল আছে, মনে রাখেন। একেবারে হেডিং ফিল্ড বাদে, একেবারে এই হেডিং এর ফিল্ড বাদে, এই যে যতগুলো রেকর্ড থাকবে 2 3 4 5, একে বলে কার্ডিনালিটি, একে বলে কার্ডিনালিটি। এখানে ভুল আছে, আসলে কার্ডিনালিটি এখানে আছে 5টা। এখন যে কোনো টেবিল থেকে যদি আমি আপনাকে কার্ডিনালিটি এবং ডিগ্রি নির্ণয় করতে বলি, আপনারা কি পারবেন সবাই? সবাই কি পারবেন? যদি কনফিউশন থাকলে বলবেন আমাকে, যে কোনো বিষয়ে যদি কনফিউশন থাকেন তাহলে আমাকে বলবেন যে ভাই না এটা আমি পারবো না, বা এটা আমার এই এই কাজে আমার কখনো বিরক্ত লাগে না, ঠিক আছে? আপনি যত বেসিক লেভেলের প্রশ্ন করেন আমার কোনো সমস্যা নেই। তো এরপরে দেখেন আরে দুইটা জিনিস বলি, ওই দুইটা জিনিস আমরা সাধারণত ডাটা বেজে দেখবো, তারপরেও আমি বলে যাই। একটা হলো অ্যাট্রিবিউট আর একটা হলো এন্টিটি, একটা হলো অ্যাট্রিবিউট আর একটা হলো এন্টিটি। যে কোনো স্বতন্ত্র কোনো একটা জিনিসকে আমরা অ্যাট্রিবিউট বলতে পারি। এই যে এই স্টুডেন্টকে আমরা অ্যাট্রিবিউটও বলতে পারি। এই স্টুডেন্টকে আমরা এখন কি বললাম, এই স্টুডেন্টকে বললাম ফাইল নেম বা ফাইল টাইপ, কিন্তু এই স্টুডেন্টকে আমরা অ্যাট্রিবিউটও বলতে পারি, এটা অ্যাট্রিবিউটও। এবং এন্টিটি কি, একটা অ্যাট্রিবিউটের সাথে যতগুলো বৈশিষ্ট্য জড়িত তাদেরকে এন্টিটি বলে। যেমন ধরেন আসমা, মানে স্টুডেন্ট, ধরেন আসমাউল, আমি একটা স্টুডেন্ট, আমি হলাম অ্যাট্রিবিউট। তাহলে ধরেন স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব হবে তার এন্টিটি। কোনো একটা পূর্ণাঙ্গ স্বতন্ত্র জিনিসকে বলে অ্যাট্রিবিউট এবং তার বৈশিষ্ট্যকে বলে এন্টিটি। মনে থাকবে তো এগুলো, তাই না? মনে না থাকলেও ভিডিও তো দেখবেন, ভিডিও দেখে দেখে ছোট 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 করে লিখে রাখবেন। তো ভাই দেখেন এগুলো আমরা পড়ে ফেলছি, আমরা রেকর্ড পড়ে ফেলছি, ফাইল, ডিগ্রি, কার্ডিনালিটি, এগুলো আমরা পড়ে ফেলছি। এখন যদি নিচের দিকে যাই, এই যে ডেটা, ডেটা সম্পর্কে আপনারা সবাই জানেন, আমরা আসলে আমাদের দুই চোখ দিয়ে যা কিছু দেখি, অথবা যা কিছু শুনি, অথবা যা কিছু অনুভব করি, সবই ডাটা। মানে এই বস্তু জগতের ভিতরে যা কিছু আছে সবকিছু হলো ডাটা।
এখন ইনফরমেশনটা কি? ইনফরমেশন হলো এই ডাটার, যদি কোনো একটা ডাটার যদি অর্থ প্রকাশ করা যায়, সব ধরনের ডাটার অর্থ প্রকাশ হয় না। যেমন ধরেন মনে করেন যে রহিম ভাত, রহিম ভাত এটা কিন্তু কোনো একটা অর্থ প্রকাশ করলো না, ঠিক আছে? সুতরাং এটা একটা ডাটা হতে পারবে, কিন্তু রহিম ভাত এটা কোনো ইনফরমেশন হতে পারবে না। রহিম ভাত খেতে যাচ্ছে, এটা একটা পূর্ণাঙ্গ ইনফরমেশন। মানে ডাটা অর্থবোধক এবং অনর্থবোধক হতে পারে, কিন্তু ইনফরমেশন গুলো সবসময় কি হবে? অর্থবোধক হবে। তো ইনফরমেশন গুলো আবার আসে কোথা থেকে? ডাটা থেকে আসে। ডাটাকে সাধারণত প্রসেস যদি করা হয় তাহলে কোনো ইনফরমেশন বের হয়ে আসে। তো এটাও নিজেদের মতো করে পড়ে ফেলবেন। এখন আমরা অ্যারে পড়বো। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যারে। অ্যারে হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা এরপরে যত জিনিসই বানাই না কেন, স্ট্যাক বানাবো সেটাও অ্যারে দিয়ে বানাবো, কিউ বানাবো সেটাও অ্যারে দিয়ে বানাবো, মোটামুটি ম্যাক্সিমাম সবকিছুই আমরা অ্যারে দিয়ে বানাবো। তো অ্যারের ক্ষেত্রে যদি আমি একটু অন্য জায়গা থেকে আলোচনা করে নিয়ে আসি আপনাদেরকে, তাহলে ভালো বুঝবেন। অ্যারে হলো, অ্যারে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। অ্যারে এমন এক ধরনের লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেখানে কি করা হয়, একই টাইপের ডাটাগুলো রাখা হয়। এখন একই টাইপ বলতে কি বুঝতেছি? তাহলে মানে ডাটার ভিতরে আবার বিভিন্ন ধরনের টাইপ আছে। ডাটা টাইপ ডাটা স্ট্রাকচারের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আপনারা পড়বেন। আমি সাধারণত কয়েকটা জিনিসের সাথে পরিচয় করে দিই। যেমন ধরেন ইন্টেজার টাইপের ডাটা থাকে, তারপরে ফ্লোট টাইপের ডাটা থাকে, তারপরে ডাবল দিলাম না, মনে করেন যে ক্যারেক্টার টাইপের ডাটা থাকে, সাপোজ এই কয়টা ডাটাই নিলাম। এখন আপনারা তো সবাই মোটামুটি জানেন যে ইন্টিজার টাইপ ডাটাগুলো কোনগুলো, ফ্লোট টাইপ কোনগুলো, আর ক্যারেক্টার টাইপ কোনগুলো। এই ডাটাগুলো কি সবাই চেনেন না? আপনাদের ভিতরে কি এমন কেউ আছেন যে চেনেন না? থাকলে একেবারে নির্ভয়ে বলতে পারেন, বলেন কেউ আছেন? ওকে। যে কোনো পূর্ণাঙ্গ মান, সংখ্যা, যে কোনো পূর্ণাঙ্গ সংখ্যা, অবশ্যই সেই সংখ্যার একটা লিমিটেশন আছে। সেটা লিমিটেশনটা যতই থাক না কেন ওটা পরের বিষয়। যে কোনো পূর্ণাঙ্গ মান, যেমন ধরেন 101, 500, 1000, 2024, এরকম পূর্ণাঙ্গ নাম্বারকে আমরা কি বলতেছি? ইন্টিজার টাইপের ডাটা বলতেছি। আর ফ্লোট হলো দশমিক টাইপ, যেমন ধরেন 10.5, মনে করেন 1000.7, মানে যে কোনো দশমিক ডাটাগুলোকে বলে ফ্লোট টাইপ। আর ক্যারেক্টার হলো, এটা এটুকু মনে রাখেন যে এরকম সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনি এখানে একটা অক্ষর লেখেন অথবা দুইটা অক্ষর লেখেন, আসমাউল, অথবা যদি কোনো বিশেষ সিম্বলও ইউজ করেন, @, এগুলো সব হলো ক্যারেক্টার। এগুলো সব হলো ক্যারেক্টার। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা কম্পাইল ভেদে এই এক একটা ডাটা টাইপের জন্য এক এক রকম স্পেস বরাদ্দ করা হয়ে থাকে। যেমন আমি কোড ব্লকের রেফারেন্সে যদি বলি, তাহলে ইন্টিজারদের জন্য 2 বাইট, ফ্লোটের জন্য 4 বাইট, ক্যারেক্টারের জন্য 1 বাইট জায়গা বরাদ্দ করা থাকে। এগুলো একটু মনে রাখতে হবে আপনাদের। তো অ্যারে হলো এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার যার ভিতরে আপনি একই টাইপের ডাটা রাখতে পারবেন, একই টাইপ। যেমন ধরেন এটাই যদি আমার একটা অ্যারে হয়, এটা যদি আমার একটা অ্যারে হয়, এখন এর ভিতরে আপনি চাইলে শুধু ইন্টেজার, শুধু ডাবল, শুধু ফ্লোট, শুধুমাত্র সেগুলো রাখতে পারবেন। এখন এখানে রাখছেন আপনি 10, এখানে রাখছেন 10.5, এটা হবে না। এটা অ্যারে কি করবে না? কাজ করবে না। অ্যারের ভিতরে একই রকম ডাটা রাখা যায়, এই কথাটা কি ক্লিয়ার সবাই? ওকে। তো অ্যারে বিষয়ে আরো খুঁটিনাটি কিছু বলি। যেমন ধরেন C++ আমরা পড়বো, সি পড়া আমরা মোটামুটি ধীরে ধীরে বাদ দেবো আর কি। সি এটা আমাদের ওইভাবে আর সিলেবাসে নাই। যেমন C++ এ যদি আমি একটা লাইন লিখি, যেমন ইন্ট ইন্ট এ, মনে করেন যে এরকম দিলাম 5 5 সেমিকোলন। এই যে এটা হলো একটা এক্সাম্পল, একটা অ্যারে নেওয়ার এক্সাম্পল, অ্যারে ঘোষণা করার এক্সাম্পল। অ্যারে কিভাবে ঘোষণা করতে হয়? প্রথমে একটা ডাটা টাইপ নিতে হয়, প্রথমে তার ডাটা টাইপ নিতে হয়, তারপরে নাম দিতে হয়, আর এই থার্ড ব্র্যাকেটের ভিতরে তার সাইজ দিতে হয়। আমি যদি C++ কোনো কম্পাইলারে শুধুমাত্র এই একটা লাইন লিখি, তাহলে আমার কম্পিউটারের ভিতরে যে মেমোরি আছে সেখানে এরকম একটা জায়গা বরাদ্দ হয়ে যাবে। কেমন জায়গা? ওইরকম যদি এক লাইন আমি লিখতাম তাহলে, সরি, একটু সুন্দর করে হাতে চাইতেছি, এরকম একটা জায়গা বরাদ্দ হয়ে যাবে। আমি কিভাবে লিখছিলাম? ইন্ট কি লিখলাম? এ, আর এখানে দিলাম 5 5। এটা লেখার সাথে সাথে মেমোরিতে এরকম একটা জায়গা বরাদ্দ হয়ে যাবে, যেই জায়গাটার নাম হবে আর এর ভিতরে ভাগ হবে 5টা, 2 3 4 5, ঠিক আছে?
এখন একটা অ্যারের দুইটা জিনিস থাকে। ও, অ্যারের জিনিসটা কি আরো একটু ক্লিয়ার করি বলি। অ্যারে হলো একটা ভেরিয়েবল, অ্যারে হলো একটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হলো কোনো কিছু ধরার মতো জিনিস, কোনো কিছু ধরার পাত্র। যেমন ধরেন আপনি যদি সাপোজ ধরেন দুধ যদি আপনি কোনো একটা পাত্রে নিতে চান, অথবা আলু কোনো একটা যদি পাত্রে নিতে চান, তাহলে দুইটা পাত্র যে একই রকম সব সময় হবে না, এটা তো কনফার্ম। যেমন ধরেন আমরা নেটের যে পলি ব্যাগ আছে, নেটের যে ব্যাগ আছে, সেই ব্যাগে আমরা আলু নিতে পারবো, কিন্তু নেটের ওই ব্যাগে আমরা দুধ নিতে পারবো না। তার মানে কি, ডাটাটা যেরকম, তাকে নেওয়ার জন্য তার ঠিক সেই রকম পাত্র হইতে হবে। কি বলেন সবাই? তো ভেরিয়েবলটা হলো যে আপনাকে আগেই দেখতে হবে যে আপনি ভেরিয়েবলটা হলো জাস্ট কোনো একটা ডেটাকে রাখার মতো একটা জায়গায়, মানে একটা জিনিস। দেখেন, আমি যদি আরো একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনাদেরকে, এগুলো আসলে কথা বলার কোনো শেষ নাই। যেমন ধরেন মেমোরির ভিতরে এরকম ভাবে অ্যাড্রেস থাকে 10A42। এগুলো হলো একটা, এই মনে করেন যে এই একটা মেমোরি সেল, এই মেমোরি সেলের অ্যাড্রেস হলো এইটা। এটা হেক্সাডেসিমালে কি করতেছে, কোড প্রকাশ করতেছে। তো খেয়াল করেন, আপনার যদি মনে করেন যে 1 থেকে 50টা ডাটা যদি আপনার কোনো একটা মেমোরিতে রাখা লাগে, এরকম করে মেমোরিতে যদি রাখেন, তাহলে প্রত্যেকটা মেমোরি সেলের এরকম অ্যাড্রেস আছে। আপনার তো ওই অ্যাড্রেস গুলো মুখস্থ করতে হবে, তাছাড়া আপনি ওই ডাটাগুলোকে কিভাবে নেবেন, ওই ডাটাগুলোকে আপনি নিতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, আমি কি বুঝতে পারছি? ওকে। তো দেখেন, মানে আপনি মনে করেন যে, হ্যাঁ দেখেন, এখন কথা হলো যে এরকম যখন আমার অসংখ্য মেমোরি সেল তৈরি আছে, আর আমি যখন অসংখ্য ডেটা নিয়ে কাজ করতেছি, তখন এমনি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ধরেন আমরা এখানে 20 জন ক্লাস করতেছি, 20 জনের নামটা আমি কি করবো, আমি মেমোরিতে রাখবো। তাহলে আমি যখন ওই নামগুলো আবার যখন আমি নিয়ে কাজ করব, তখন তো আমাকে এইরকম নামে ডাকতে হবে যে 10A42, ধরেন এখানে আমি রাখলাম, এই যে আমাদের ছোট বোনকে দেখা যাচ্ছে পলিকে মনে করেন এখানে রাখলাম। তাহলে আমি যখন পলিকে নিয়ে পরবর্তীতে কাজ করব, তখন তো পলি নামে ডাক দিলে যাবে না। আমাকে কি নামে ডাকতে হবে, আমাকে এই অ্যাড্রেস দিয়ে ডাকতে হবে। আমি যদি ডাকি যে 10A42-তে যা আছে তা আমাকে দেন, তাহলে এই পলিটা যাবে। কিন্তু আপনাদের কি মনে হয়, এইরকম হেক্সাডেসিমাল কোড গুলো আমরা এই 20 জনের জন্যই যদি একটা মেমোরি, যদি মেমোরিতে যদি 20 জনের নাম রাখি, তাহলে এইরকম 20টা অ্যাড্রেস, এরকম 20টা অ্যাড্রেসকে আমাদেরকে মুখস্থ করা কি সম্ভব, বা আমরা মনে রাখতে পারবো? বলেন, আপনাদের কি মনে হয়? এটা সম্ভব না। আর এখানে তো মাত্র 20টার কথা বললাম, এরকম তো 20,000টা ডাটাও আমার রাখা লাগতে পারে। তার চাইতে যদি আমি এইভাবে রাখতে পারতাম যে পলিকে রাখতেছি, তাহলে এই পলির নামই আমি পলিকে রাখলাম, যে এরকম একটা মেমোরির ভিতরে আমি তাকে পলি নাম দিছি, রাখছি, কিন্তু সেই জায়গাটার নাম ওই রকম অ্যাড্রেস না দিয়ে এই জায়গাটার নাম আমি বলে দিলাম কি, এই নামও হলো পলি। তাহলে কিন্তু আমার এটা ডাকা কিন্তু সহজ হবে। যেমন ধরেন আপনার যখন আসমাউলকে দরকার হবে, তখন মানে আসমাউল নামে রাখবেন। যখন মনে করেন হোসাইনকে দরকার হবে, হোসাইন নামে ডাকবেন। যখন লিমাকে দরকার হবে, তখন লিমা নামে ডাকবেন। এটা কি আমাদের জন্য সহজ হলো না? আমাদের কিন্তু কোনো কিছু মুখস্থ রাখার দরকার হইতেছে না। কি বলেন? হ্যাঁ, তো এটার নামই হলো ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি, যখন কোনো একটা ডেটাকে, যখন কোনো একটা ডেটাকে এরকম মেমোরির অ্যাড্রেসের নামে না রেখে কোনো একটা নির্দিষ্ট নামের আন্ডারে রাখা হয়। আমি আবার বলতেছি, কোনো একটা ডেটাকে, কোনো একটা ডেটাকে মেমোরির অ্যাড্রেসের নামে না রেখে কোনো একটা নামের অধীনে রাখাকে কি বলে, ভেরিয়েবল বলে। মনে থাকবে সবার? পরে এগুলো লিখে নিন আপনারা নিজেদের মতো করে। তো এই যে এই জন্যই হচ্ছে যে কি হবে, যে আমরা এই যে আগে যে ভেরিয়েবল গুলো, এমনিতেই ভেরিয়েবল ডিক্লারের নিয়ম কি, ডাটা টাইপ, যেমন ধরেন ইন্ট এ, এটা একটা ভেরিয়েবল, এটা আপনি ঘোষণা করলেন এ, এর ভিতরে আপনি একটা ডাটা রাখতে পারবেন 10। আবার মনে করেন আপনি বললেন যে ইন্ট বি, এটা মনে করেন যে আরেকটা ভেরিয়েবল ঘোষণা করলেন, তখন এর ভিতরে রাখলেন আপনি 20, মানে 10 একটা ডাটা, 20 একটা ডাটা। 10 কে রাখলেন এই ভেরিয়েবলের ভিতরে, 20 কে রাখলেন বি ভেরিয়েবলের ভিতরে। এখন এগুলো হলো যে এমনিতেই ভেরিয়েবল, এগুলো এক একটা ভেরিয়েবলের ভিতরে একটা করে ডাটাই শুধু রাখা যায়। একটা ভেরিয়েবলের জন্য করে একটা একটা ভেরিয়েবলের ভিতরে একটা করে ডাটা রাখা যায় এগুলোতে। কিন্তু অ্যারে হলো আমাদের এমন একটা ভেরিয়েবল যেখানে একই টাইপের অসংখ্য ডাটা আপনি রাখতে পারবেন, একাধিক ডাটা রাখতে পারবেন।
ধরেন আমাদের রোল নাম্বার আমরা ডাটাবেজে রাখবো, আমাদের রোল নাম্বার কি, কারণ আমার ডুয়েটে রোল নাম্বার ছিল 124038, তাহলে আরেকজন হলো 124039, 124040, 124041, এভাবে আমাদের রোল নাম্বার। তো এইরকম যদি আমাদের ডিপার্টমেন্টে আমরা ছিলাম 60 জন স্টুডেন্ট ছিলাম, তাহলে 60 জনের রোল নাম্বারটা যদি আমি মেমোরিতে রাখি, আমি যদি এই পদ্ধতিতে রাখতে চাইতাম তাহলে আমাকে এর ভিতরে একটা ডাটা, বির ভিতরে আরেকটা, সির ভিতরে আরেকটা, এরকম 60টা ভেরিয়েবলের ভিতরে আমাকে 60টা ডাটা রাখা লাগতো, কি বলেন? কিন্তু অ্যারে হলো আমাদের এমন এক টাইপের ভেরিয়েবল যেখানে অসংখ্য জিনিস রাখা যায়। তার মানে আমি যদি এই 60টা ভেরিয়েবল না নিয়ে আমি যদি খালি মাত্র একটা অ্যারে নিতাম, তাহলে জাস্ট এই 60টা ঘরের ভিতরে আমরা কি করে দিতে পারতাম, 60টা ডাটা রেখে দিতে পারতাম। তাহলে একটা নামের অধীনে আমার 60টা ডাটা থাকতো। তাহলে ভাই এটা কি সহজ পদ্ধতি না? এই জন্য আমরা, এই যে দেখেন আমি আলোচনা করতেছি, এর ভিতর থেকে আপনাকে অনেক কিছু পারতে হবে। যেমন আমি কিন্তু অ্যারের সুবিধা কি সেটা কিন্তু আলোচনা করে ফেললাম মাত্র। এখন যদি আপনার আসতো যে অ্যারের সুবিধা কি, আপনার কিন্তু লিখতে পারতে হবে, মানে আপনার কিন্তু লেখা পারতে হবে। আপনি সবকিছু শুধু বইতে পড়বেন, পড়ে আনসার করবেন, এটা কিন্তু ভাই হবে না। মানে আপনি খালি পড়বেন যা তাই আসবে, তা হবে না। মানে জিনিসটাকে রিয়েলাইজ করতে হবে, ওটার উপর লেখা শিখতে হবে। তো এই লেখাটা তো এত তাড়াতাড়ি হবে না, একটু আমাদের সাথে পরীক্ষা দেবেন, পড়বেন, বিভিন্ন ধরনের জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করবেন, একসময় আপনার কনসেপ্ট হয়ে যাবে, তখন আপনার এটা হবে। তো দেখেন, একটা অ্যারে যদি আমি এরকম একটা অ্যারে নিই, সাপোজ এই অ্যারেটাকে আমি 5 ভাগে ভাগ করলাম, 3 4 5, ওই যে ওইরকম করে ঘোষণা করছি, মনে করেন যে ইন্ট এ সাইজ দিতে হয়, সাইজ মনে করেন যে 5, তাহলে এই একটা লাইন লেখা মাত্র আমাদের মেমোরিতে এরকম একটা অ্যারে হয়ে যাবে। এবং এই অ্যারের নাম কি হবে, এই অ্যারের নাম হবে এ। এবং প্রত্যেকটা অ্যারের কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হলো অ্যাড্রেস, দুইটা জিনিস থাকে, একটা হলো অ্যাড্রেস আর একটা হলো ইন্ডেক্স, একটা হলো অ্যাড্রেস আর একটা হলো ইন্ডেক্স। তো অ্যাড্রেস জিনিসটা কি, অ্যাড্রেসটা হলো ওই মেমোরির দেওয়া নাম, ওইটা আমরা জানবো না, কেন না, কারণ এরকম একটা মেমোরি, দেখেন এরকম একটা মেমোরিতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সেল তৈরি করা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ সেল তৈরি করা আছে এরকম। আপনি যখন এরকম একটা অ্যারে ডিক্লার করছেন, তখন এমন হইতে পারে যে এইটুকু জায়গা সে ওই অ্যারের জন্য বরাদ্দ করছে, এইটুকু জায়গা সে কি করছে ওই অ্যারের জন্য বরাদ্দ করছে। তো এইটুকু জায়গা যদি অ্যারের জন্য বরাদ্দ করে, তাহলে এই যে সেলটা, এটার অ্যাড্রেস কত এটা আমি কিভাবে জানবো, এটার অ্যাড্রেস কত এটা আমি কিভাবে জানবো, এই অ্যাড্রেস গুলো আমাদের পক্ষে জানা সম্ভব না। এজন্য একটা অ্যারের যে অ্যাড্রেস গুলো থাকে এগুলো আমরা ওইভাবে বলতে পারবো না, কিন্তু ইন্ডেক্স গুলো আমাদের ইচ্ছা মতো, যেমন ধরেন আমি ইন্ডেক্সিং আমাদের ইচ্ছার মতো, যেমন ধরেন একটা অ্যারের সাধারণত ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, যেমন এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এগুলো হলো একটা মেমোরির, একটা অ্যারের হলো ইন্ডেক্স। দুইটা জিনিস বুঝাইছি আমি এখানে, একটা হলো মেমোরির অ্যাড্রেস আর একটা হলো মেমোরির ইন্ডেক্স। অ্যাড্রেস হলো মেমোরির যে অ্যাড্রেস সেটা আমরা জানবো না, যে কোথায় থেকে কোথায় কি কি হইতেছে আমরা কিছুই বুঝবো না। আর একটা হলো ইন্ডেক্স, ইন্ডেক্স কি, শুরুটা সবসময় 0 1 2 3 4 এভাবে কি করতে থাকবে, বাড়তেই থাকবে, মানে ইন্ডেক্সটা আমাদের জানা। এই যে দুইটা জিনিস কি বুঝছেন ভাই, অ্যাড্রেস আর ইন্ডেক্স? ওকে। তো এই হলো একটা মেমোরির হিস্ট্রি। এখন অ্যারে সাধারণত দুই প্রকার, একটা হলো একমাত্রিক অ্যারে আর একটা হলো বহুমাত্রিক অ্যারে। তো এইটা হলো একটা একমাত্রিক অ্যারে, যেখানে শুধুমাত্র একটা করে ডাটাই সিকোয়েন্সিয়ালি আপনি রাখতে পারবেন। আর বহুমাত্রিক অ্যারের কথা যদি আমি বলি, তাহলে মনে করেন যে ম্যাট্রিক্স বা নির্ণয়ক এদের কথা বলতে পারি। যেমন ধরেন এরকম 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 এরকম, এখানে 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 এখানে। তো বহুমাত্রিক অ্যারের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হলো তার রো থাকে আর একটা হলো তার কলাম সংখ্যা থাকে। তো এই যে দেখেন, এটা রো কয়টা, একটা দুইটা তিনটা, আর কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা। এরকম যদি একটা অ্যারে আমরা ঘোষণা করতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে ঘোষণা করতে হয়। প্রথমে ডাটা টাইপ দিতে হবে এ, তারপরে এর নাম দিতে হবে, অ্যারের নাম দিতে হবে, তারপরে এখানে দুইটা জিনিস দিতে হবে, একটা আগে দিতে নেই একটা, এখানে দুইটা জিনিসের ভিতরে একটাতে থাকে রো আর একটাতে থাকে কলাম, ঠিক আছে। যদি আপনি এভাবে কোনো কিছু লিখতেন, ইন্ট এ 3, আবার যদি লিখে দিতেন 4, এটার মানেই হলো, এইটুকুর মানেই হলো এরকম একটা অ্যারে মেমোরির ভিতরে জায়গা তৈরি করে ফেলছে। আপনি এই যে তিনটা রো এবং চারটা কলাম, এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, 3 4 12টা ইনফরমেশন কি করতে পারবেন, এর ভিতরে রাখতে পারবেন। তো এদের কিন্তু প্রত্যেকটার আবার ইন্ডেক্স আছে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের কিন্তু ইন্ডেক্স আছে। এটা কি, রো ইনটু কলাম। যেমন এটার ইন্ডেক্স কত, এটার ইন্ডেক্স হলো 3, অর্ডার, এটার অর্ডার হলো 3:4, এটা হলো পুরো একটা ম্যাট্রিক্সের অর্ডার।
তো একটা ম্যাট্রিক্স বা বহুমাত্রিক অ্যারের যেরকম পুরো অ্যারের যেরকম অর্ডার দেওয়া থাকে, এরকম ভাবে ইন্ডিভিজুয়াল তার ভুক্তি বা এলিমেন্টেরও অর্ডার দেওয়া থাকে। যেমন ধরেন এটা 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 এটা, মনে করেন এটা একটা আমার দ্বিমাত্রিক অ্যারে, খেয়াল করেন এ আর এর রো কয়টা, দুইটা, এ আর এর কলাম কয়টা, তিনটা। তাহলে এই পুরো ম্যাট্রিক্সের অর্ডার হলো 2 × 3। কিন্তু দেখেন এখানে যে একটা ভুক্তি, এই ভুক্তিরও কিন্তু একটা অর্ডার আছে। কেমন? এ হলো 1 নম্বর রোর 1 নম্বর কলাম, তার মানে এর অর্ডার বা অ্যাড্রেস হলো 1 1। এটা হলো 1 নম্বর রোর 2 নম্বর কলাম, তাহলে এটা হলো 1 2। এটা হলো 1 নম্বর রো 3 নম্বর, সুতরাং এটা হলো 1 3। সেম ভাবে এটা হলো 2 নম্বর রো 1 নম্বর কলাম, এজন্য এর অর্ডার হলো 2 1। আপনারা কি এই অর্ডার গুলো বুঝতেছেন সবাই? ভেরি গুড। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু, এই যে এখানে আলোচনা আছে, দেখেন এখানে আপনাদেরকে আলোচনাটা আমি দেখাই। এই যে অ্যারে, এই যে অ্যারে কি, সেখানে আমি এতক্ষণ যা যা বললাম সেখানে এগুলো টাইপ মানে লেখা আছে। অ্যারে সাধারণত দুইটা প্রকার, একটা লিনিয়ার অ্যারে আর একটা হলো নন লিনিয়ার বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলে। একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে সাধারণত লিনিয়ার অ্যারে বলে, আর বহুমাত্রিক অ্যারে গুলোকে সাধারণত নন লিনিয়ার অ্যারে বলে। তো এদেরকে কিভাবে ঘোষণা করতে হয় দেখেন, এগুলো কি একটু পরিচিত মনে হইতেছে? সবাই একটু তাকান। এই যে দেখেন এটা একটা অ্যারে নাম, তার ভিতরে 4টা জায়গা, সেই 4টা জায়গার ভিতরে 4টা ডাটা দিছে, একটা দুইটা তিনটা চারটা। এই 4টা ডাটা আবার দেখেন এই যে ইন্ডেক্স 0 1 2 3, 101টা প্রথমে আছে, 100 201টা পরে গেছে। এই জিনিসগুলো কি একটু আগে আমি যে কথাবার্তা গুলো বললাম, সেই কথাবার্তা গুলো থেকে এই জিনিসগুলো কি আপনাদের কাছে পরিচিত মনে হইতেছে না এখন? ওকে, এগুলো তো আমার কথা বলার আর দরকার নেই, আপনারা পড়ে নেবেন এখন, তাহলে পারবেন। এখন আমি এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, সেটা হলো একটা 2 ডাইমেনশনাল একটা অ্যারের মেমোরি রিপ্রেজেন্টেশন আপনাকে দেখাবো। 2 ডাইমেনশনাল অ্যারের মেমোরি রিপ্রেজেন্টেশন দেখাবো। তো এটা আমি এখানে দেখাই। আচ্ছা, আমি একটু ফ্যান দেব, অনেক গরম লাগতেছে, একটু হালকা সাউন্ড হবে, এটুকু একটু সহ্য করে না। দেখেন, আমি যতই 2 ডাইমেনশনাল বলি আর 3 ডাইমেনশনাল অ্যারের কথা বলি, অ্যারে আসলে একটাই, 1 ডাইমেনশনাল অ্যারে। এটি 1 ডাইমেনশনাল অ্যারেকেই কি করা হয়, বিভিন্ন ভাবে 2 ডাইমেনশনাল বানানো হয়, 3 ডাইমেনশনাল বানানো হয়। তো একটা 2 ডাইমেনশনাল অ্যারের মেইন জিনিস কি? মেইন জিনিস হলো রো আর হলো কলাম। তো যখন আপনি কোনো একটা 2 ডাইমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন, তখন সাধারণত একে দুইটা পদ্ধতিতে রিপ্রেজেন্ট করা যায়। একটা হলো কলাম মেজর আর একটা হলো রো মেজর। একটা হলো কলাম মেজর আর একটা হলো রো মেজর। তো দেখেন একটা অ্যারে আমি নিই, মাল্টি ডাইমেনশনাল একটা অ্যারে নিই, 1 2 3 1 2 3 1 2 3। সাপোজ ধরেন এটা আমার একটা অ্যারে, এখন একে আমি মেমোরিতে রিপ্রেজেন্টেশন করব। একে আমি মেমোরিতে রিপ্রেজেন্টেশন করব, মেমোরিতে তার উপস্থাপনা দেখাবো। তো আমি বললাম যে মেমোরিতে যতই আপনি 2 ডাইমেনশনাল বলেন আর 3 ডাইমেনশনাল বলেন, মেমোরিতে আসলে 1 ডাইমেনশনাল অ্যারে থাকে। তো এই জিনিসটাই যদি দেখেন আমি মেমোরিতে উপস্থাপন করি, তাহলে কিভাবে মেমোরিতে ওরা থাকবে? তো এটা মেমোরিতে উপস্থাপন করার আগে আপনাকে আগে এনশিওর হইতে হবে যে আপনি রো মেজর রিপ্রেজেন্টেশন চাচ্ছেন বা কলাম মেজর রিপ্রেজেন্টেশন চাচ্ছেন। তো সাপোজ ধরেন আমরা প্রথমে রো মেজর রিপ্রেজেন্টেশন দেখবো। তাহলে দেখেন এই যে এটা হলো আমার একটা রো, এটার নাম দিলাম আমি 1 নম্বর রো। এটা হলো আমার দুইটা রো, এটার নাম দিলাম আমি 2 নাম্বার রো। এটা হলো আমার তিনটা রো, মানে এটার নাম দিলাম আমি 3 নাম্বার রো। এখন এই রো মেজর ভাবে আমি মেমোরিতে এদেরকে দেখতে চাইতেছি, তাহলে মেমোরিতে এরা কিভাবে থাকবে দেখেন। আমি আগেই বললাম যে মেমোরিতে কিন্তু 1 ডাইমেনশনাল অ্যারে সবসময়, মেমোরিতে 2 ডাইমেনশনাল ওইরকম বলে কিছু নাই। এই 1 ডাইমেনশনালের ভিতরেই 2 ডাইমেনশনাল করা হবে। কিভাবে? খেয়াল করেন, এই যে 1 ডাইমেনশনাল অ্যারেটা, এই যে রো মেজরে যেহেতু আপনি প্রেজেন্ট করতেছেন, এখানে করা হবে কি, এই যে 1 নম্বর রোটাকে এই দিক দিয়ে রেখে দেওয়া হবে, এই দিক দিয়ে রেখে দেওয়া হবে। মানে এই যে এখানে একটা, এই যে এখানে দুইটা, এই যে এখানে তিনটা ডাটা এখানে রেখে দেওয়া হবে। তাহলে এর নাম আমি কি দিচ্ছি? এর নাম দিচ্ছি এই যে 1 নম্বর রো। সেম ভাবে, সেম ভাবে এই যে পরের যে 2 নম্বর রোটা, সেটার ডাটাকে এভাবে রেখে দেওয়া হবে, 2 3, এই যে রেখে দেওয়া হলো। আর এটার নাম দেওয়া হলো ট্রু, এটার নাম দেওয়া হলো ট্রু, এটার নাম দিছি আমরা কি ওয়ান। কি ওয়ান? এগুলো আবার কি রো, যেহেতু আমরা ডাটা রেখেছি রো মেজরে। আর এই 3 নম্বরটা, একটা দুইটা তিনটা, এটার নাম দেওয়া হলো থ্রি।
ঠিক আছে? তার মানে এটা হলো ১ নম্বর রো, এটা হলো ২ নম্বর রোর ডাটা, এটা হলো ৩ নম্বর রোর ডাটা। আর এখানে পুরো যে অ্যারেটা দেখা যাচ্ছে, পুরো যে অ্যারেটা দেখা যাচ্ছে, আসলে এই পুরা অ্যারেটা দেখতে কি ভাই একমাত্রিক অ্যারের মতো মনে হইতেছে না? এটা কিন্তু একটা একমাত্রিক অ্যারে, কিন্তু ওর ভিতরে আমরা ঢুকাইছি কি বহুমাত্রিক অ্যারে, মানে ওটারই আমরা এখন বহুমাত্রিক অ্যারে বানাই ফেলছি। এখন দেখেন এই যে এই জায়গার যে আমার ইন্ডেক্সটা, এটার অ্যাড্রেস কি, এটার অর্ডার কি 1:1, কি বলেন সবাই? তাহলে আমার এই ভুক্তিটার অর্ডার কি 1:1 না, কি বলেন, তাই না? এটার এটার অর্ডার কি, এটা হলো 1:2, তাহলে আমার এখানে আমার এটা কি 1:2। সেম ভাবে যদি আমি এটার কথা যদি বলি, এটা আমার কত 3:3, তার মানে আমার এই ভুক্তিটার অর্ডার কত 3:3। সবাই কি বুঝতেছি ভাই? ওকে, এখন দেখেন এইভাবে ডাটা রাখার সুবিধা কি, যখন আপনি এরকম একটা অ্যারে থেকে যদি আপনি এই ডাটাটাকে খুঁজতে চান, এই ডাটাটাকে যে মেমোরির কোথায় আছে আমি খুঁজবো, তাহলে শুধুমাত্র আপনি বলে দিতেন যে ৩ নম্বরের হলো ৩২, এটার কি ভক্তি কি ৩২, এটা ২ নম্বর, এই যে এখানে ১ নম্বরটা দিছি, এখানে আসলে এটা ২ নম্বর। ঠিক আছে, তাহলে এটার ভুক্তি কি ৩২, তাহলে আপনি শুধু এক কথাই বলে দিতেন যে থ্রির মানে ৩ নাম্বার কলমের ৩২। খেয়াল করে দেখেন, এরকম করে যদি আপনি বলতেন, তাহলে আমার কি কখনো এই ১ নম্বর রোতে খোঁজার প্রয়োজন ছিল? কি মনে হয় আপনার? আপনার কি ২ নম্বর রোতে খোঁজার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কেন? আপনাকে বলে দিছে যে ৩ নম্বর কলামের ৩২। তাহলে আমি করতাম কি, এগুলো কোনো জায়গাতে না খুঁজে একেবারে সরাসরি ৩ নম্বর কলামে চলে আসতাম এবং ৩ নম্বর কলামে এসে দেখতাম যে ৩২, এই যে ৩২ মানে হলো এটা, জাস্ট এটাকে আমি ফাইন্ড আউট করতাম। তাহলে দেখেন সার্চিং এর জন্য আপনার কত সুবিধা হইতেছে, প্রায় ৪ গুণ ৫ গুণ সার্চিং এর আপনার আইটেরেশন বা সময় এখানে কমে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এইভাবে আসলে কোনো একটা মেমোরিতে মাল্টি ডাইমেনশনাল কোনো একটা মেমোরিকে রিপ্রেজেন্ট করে রো মেজর পদ্ধতিতে। কি পদ্ধতিতে? রো মেজর পদ্ধতিতে। সবাই কি বুঝছেন আমার এটুকু পড়াশোনা? ওকে, না বুঝলে কিন্তু বলবেন। আচ্ছা, এগুলো কি সবাই আপনারা পলিটেকনিক্যালে কি এগুলো পড়া? অনেক বিরক্ত হয়েন না, কারণ আমার কাছে কেন যেন মনে হয় যে আমি ডিপার্টমেন্টের যেটাই পড়াই মনে হয় যে আপনারা মনে হয় এগুলো পড়ছেন, এই জন্য কেমন কেমন যেন লাগে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। নতুন জিনিস যদি হয় তাহলে আবার দেখবেন যে আপনাদের পড়তে ভালো লাগবে, আমার আবার পড়াইতেও ভালো লাগবে। আর যদি একই জিনিস ঘুরে ফিরে হয়, এগুলো ভালো লাগে না। আরেকটা জিনিস দেখে কলাম মেজর, এটা আপনারা একটু বলতেই পারবেন। ১ ২ ৩, ১ ২ ৩, এখানে পরিবর্তনটা কি হবে সেটা আশা করি আপনারা অনেকে বুঝেই ফেলছেন। যে আগের বার যেরকম আমরা রোর দিকে বানালাম, এবার কলামের দিকে বানাবো, যেটা আমার ১ নম্বর কলাম, এটা আমার ২ নম্বর কলাম, এটা আমার ৩ নম্বর কলাম। এখন যদি আমি মেমোরিতে এরকম জিনিসপত্র যদি রাখতে চাই, তাহলে কিভাবে রাখবো? প্রথমে ১ নম্বর কলাম, ১ ২ ৩, এটুকু আমার ১ নম্বর কলাম, ১ ২ ৩, এটা আমার ২ নম্বর কলাম, ১ ২ ৩, এটা আমার ৩ নম্বর কলাম। তাহলে এই ১ নম্বর কলামের এটা আমার কত 1:1, আর এটা আমার কত 2:1। তাহলে দেখেন এটা আমার হলো 1:1 ভুক্তি, আর এটা হলো আমার 2:1 ভুক্তি। এরকম প্রত্যেকটার যখন অর্ডারিং দেওয়া থাকবে, আর আপনাকে যদি বলে যে এই ডাটাটাকে খুঁজে বের করো, এই ডাটাটা আপনার দরকার, তাহলে আপনি সরাসরি কি বলবেন? ২ নম্বর কলামের টু অর্ডার, তাই বলবেন না? সরাসরি চলে যাবেন এই জায়গায় ২ নম্বর কলামের, এই যে এটা হলো আমার টু অর্ডার। ১ নম্বরও আমার দরকার হইলো না, ৩ নম্বরও আমার দরকার হইলো না। মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখেন কত সুবিধা দিয়ে দিছে আমাদেরকে। তো এগুলো আপনারা রিয়েলাইজ করতে পারবেন ধীরে ধীরে, যখন আমরা আরো পড়াশোনা সামনের দিকে করব, তখন আপনারা এগুলো রিয়েলাইজ করতে পারবেন যে আসলে জিনিসগুলো কেমন, মানে চোখ দিয়ে দেখতে পারার মতো। যাই হোক, আমি আমি একটা টপিক এখন পড়াইলাম, সেটা হলো একমাত্রিক এবং দ্বিমাত্রিক অ্যারের মেমোরি রিপ্রেজেন্টেশন। তো এখানে একটু পরিচয় করে দিই, দেখেন এখানে আমি একটা অ্যারে নিছি যার ৪টা কলাম আছে, রো আছে ৩টা। এখন দেখেন এদেরকে আমি এই যে দেখেন ভাগ করছি। যখন রো মেজরে করছি, তখন এবার কলাম মেজরে করছি, তখন তাদের এভাবে কলাম হয়েছে, ৪টা কলাম হয়েছে। কেননা এখানে দেখেন ১টা ২টা ৩টা ৪টা কলাম। আবার যখন রো মেজরে করব, তখন ১টা ২টা ৩টা রো হবে। এই যে দেখেন ১টা ২টা ৩টা রো, এদের প্রত্যেকটার অর্ডার দেওয়া আছে। আশা করি এগুলো এখন দেখলেই বুঝতে পারবেন, আর কোনো প্রবলেম হবে না। সবকিছু কি ঠিকঠাক ভাই? ওকে, এখান থেকে আপনাদের আমি একটু কাজ দিই, সেটা হলো কি, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, শুরুতেও কথা বলছি তো, আবার
আজকে ওরকম ইয়েও নাই আমার। তো আপনাদের একটা কাজ, আপনারা এই একটা সূত্র মুখস্থ করবেন, এই একটা সূত্র মুখস্থ করবেন, তারপরে শীট ধরে ধরে আপনারা করবেন কি, দাঁড়ান একটু, এই যে দেখেন এখানে একটা সূত্র আছে, মার্কিং করে দেওয়া আছে, এই একটা সূত্র মুখস্থ করবেন, মানে মুখস্থ করে ফেলবেন একবারে, বোঝাবুঝি পরে। তারপরে দেখেন আরো দুইটা সূত্র দেওয়া থাকবে, কোথায় দেওয়া আছে যে দেখি সামনের দিকে, আরো দুইটা সূত্র থাকবে। এই ম্যাথ গুলো আমরা সামনের ক্লাসে করব। আজকে এই যে দেখেন এখানে দুইটা সূত্র দেখা যাইতেছে, এই যে কলাম মেজরের জন্য এই যে একটা সূত্র, কলাম মেজরের জন্য এটা একটা সূত্র, রো মেজরের জন্য এটা একটা সূত্র। তাহলে কয়টা সূত্র? আমি টোটাল 4টা সূত্রের কথা বললাম। এই 4টা সূত্র আপনাদের দায়িত্ব যে এই 4টা সূত্র আপনারা মুখস্থ করে ফেলবেন, তাহলে সামনের দিনে আমরা এই অঙ্কগুলো সব কিছু করে ফেলতে পারবো। এই সবগুলো কিছু করে ফেলার পরে সামনে আমরা স্ট্যাক শুরু করতে পারবো, সামনে ক্লাসে স্ট্যাক শুরু করতে পারবো। এর ভিতরে মোটামুটি এরকম জিনিসপত্রগুলো পড়লে আর তেমন কিছু লাগে না। এখানে এর ভিতরে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হলো এর সুবিধা অসুবিধা, আর এর যে অঙ্কগুলো এইগুলো হলো ইম্পর্টেন্ট, তাছাড়া আর তেমন কিছু আসার সুযোগ নাই। তো পরীক্ষার সিলেবাসটা যেটা বলতেছিলাম সেটা হলো ডিপার্টমেন্ট আমরা যতটুকু পড়তে পারবো ততটুকু পরীক্ষার সিলেবাস। আর আরো কিছু কাজ দেবো, যেমন আমি আপনাদেরকে ত্রিকোণমিতি ক্লাসে অ্যাড করাইছি 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত যে ভিডিওগুলো আছে এটা হলো আপনাদের সিলেবাস ত্রিকোণমিতির ক্ষেত্রে। ত্রিগণ, এটা একটা সিলেবাস 1 নম্বর। 2 নম্বর হলো ডিপার্টমেন্ট আমি যা পড়াবো, ডিপার্টমেন্ট আমি যতটুকু পড়াবো ততটুকুর উপরে 1 সপ্তাহ পরে পরীক্ষা হবে। 3 নম্বর হলো আপনারা 10টি মৌলের প্রতীক, সংকেত, যোজনী, আণবিক ভর, পারমাণবিক ভর মুখস্থ করে ফেলবেন। প্রতীক, সংকেত, যোজনী। প্রতীক সংকেতটা এমনিতেই মানে প্রতীকটা এমনিতেই বোঝা যায়, সংকেত মানে সংকেত এমনি বোঝা যায়, যোজনী, আণবিক ভর, পারমাণবিক ভর, এগুলো মুখস্থ করে ফেলবেন। একেবারে মুখস্থ বলতে ঠাড়া মুখস্থ। কেমনি ঠাড়া মুখস্থ? মানে এরকম ভাবে, যেমন ধরেন আমি অনেক আগে মুখস্থ করছিলাম এভাবে, যে প্রথমে হলো চারিদিকে শুধু ফোনের উপর ফোন আসতেছে, অযথা ফোন দেয় লোকজন। প্রথমে হলো সংকেত, তারপরে আণবিক ভর, তারপরে পারমাণবিক ভর, এটা আপনি এভাবে ইয়ে করে নেবেন, ঠিক আছে? যেন আমি মুখস্থ করছিলাম এভাবে, যেমন এটা ধরেন যে প্রতীক, না প্রতীক, সংকেত, যোজনী, হ্যাঁ যোজনীর থেকে শুরু, যোজনী, আণবিক ভর, পারমাণবিক ভর, আমি এভাবে মুখস্থ করছিলাম। মানে আপনারা এইভাবে পড়বেন তাহলে একসময় মুখস্থ হয়ে যাবে। এরকম করে পড়ছিলাম যে হাইড্রোজেন 1 1 1, হিলিয়াম 0 2 4, লিথিয়াম 1 3 7, বেরিলিয়াম 2 4 9, বোরন 3 5 11, কার্বন 2 4 6 12, এরকম ভাবে পুরো 35টা 40টার মতো আপনাদের মুখস্থ করা লাগবে। তো এইটুকু জিনিস যদি আপনার মুখস্থ না থাকে, গাজীপুরে এসে প্রথম 2টা মাস আপনার নষ্ট। যারা এগুলো পারে তারা অনেক আগে চলে যাবে, আর আপনি এগুলোর কারণে একেবারে পিছিয়ে পড়বেন। তো আপনাদের পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম 10টা মৌলের সংকেত, যোজনী, আণবিক ভর, পারমাণবিক ভর এভাবে পড়বেন। হাইড্রোজেন 1 1 1, হিলিয়াম 0 2 4, লিথিয়াম 1 3 7, বেরিলিয়াম 2 4 9, বোরন 3 5 11, কার্বন 2 4 6 12, নাইট্রোজেন 1 3 5 4 14, অক্সিজেন 2 8 16, ফ্লোরিন 1 9 19, নিয়ন 0 10 20, এভাবে পড়তে থাকবেন 10টা। তো এইগুলো জিনিস যেন আবার একদিনে কোপায়ে ভাঁজ করতে চাইেন না, যে ঠিক আছে সময় তো আছে, বৃহস্পতিবার পুরো রাত এই 10টা পড়বো, আপনি এভাবে মনে করেন সময় ভাগ করে নিলেন, ভাই নিজে ভাঁজ হয়ে যাবেন, এগুলো আপনার মনে থাকবে না। প্রত্যেক দিন এগুলো পড়তে হবে, তসবিহ যেরকম তিলাওয়াত করে এভাবে আপনার তিলাওয়াত করতে হবে। আপনি হাঁটতেছেন এগুলো মনের ভিতরে মাথার ভিতরে বলতে হবে, হাইড্রোজেন মানে মাঝে মধ্যে আশেপাশের লোকগুলো যেন আপনাকে পাগল বলে। আচ্ছা অ্যাডমিশন এটা তো সোজা জিনিস না। একজন বুয়েটের স্টুডেন্টকে দেখেন তো যে ওর অ্যাডমিশনের সময় ওর কেমন দেখায় ওকে, একজন মেডিকেল স্টুডেন্টকে দেখেন তো যে অ্যাডমিশনের সময় ওদেরকে কেমন দেখায়। তাহলে আমরা ডুয়েটও তো এরকম, বুয়েট বুয়েট মেডিকেলের মতোই তো আমাদের ডুয়েট, কোনো অংশে তো কম না। তা আমাদের এত চকচকা ফকফকা দেখায় কেন? আজকে থেকে প্রত্যেকের চলাফেরা, পড়ালেখা, জীবন ধারণের স্টাইল চেঞ্জ করে ফেলবেন। আশেপাশের মানুষ, বাবা মা, ভাই বোন দেখে দেখে যেন বোঝে যে এই যে এই ছেলেটা এ ডুয়েট অ্যাডমিশন দিবে, ছেলেটা খুব পরিশ্রম করতেছে, এটা যেন আপনাকে দেখে বোঝা যায়। আগে যদি নিজের চাল চলন ঠিক না হয় তাহলে পড়াশোনা হবে না, ওই অ্যাডমিশনের কোনো উপকারী হবে না। নিজের আগে গতিবিধিকে চেঞ্জ করতে হবে। গতিবিধি চেঞ্জ বলতে মোবাইল, এই যে মনে করেন যে স্মার্টফোন, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কপত কপতির কিছু বিষয় থাকে, ধরেন আমাদের ভিতরে তো সিঙ্গেল লোকজন এখন কম পাওয়া যায়। আপনাদের যে বয়স বা আমাদের যে বয়স, আমাদের
কপত কপতি আর কি বেশি আর কি আমাদের। তো এগুলোকে কন্ট্রোল করতে হবে। কপত কপতি বুঝছি নাকি সবাই? ওই তো মানে স্পেশাল জায়গায় যে মনে করেন আলাদা করে ওভার টাইম পালন করতে হয়, যে 24 ঘন্টা মনে করেন আপনার দিন 4 ঘন্টা মনে করেন যে তারে দিতে হয়, না দিলে অবস্থা খারাপ। মনে করেন যে এঙ্গেজমেন্ট হয়েছে দেখে মনে করেন যে মনে হয় লিখে ফেলছে, একেবারে টাকা দিয়ে মনে হয় কিনে এনেছি। বাইরে গেলেও কয়ে যাইতে হবে, এই করলে কয়ে যাইতে হবে, পড়লে কয়ে পড়তে হবে, নানান ধরনের কিচ্ছা কাহিনী, এগুলো বাদ দিতে হবে। আপনার কপোত কপতির যদি সম্পর্কটা যদি খুব খুব বেশি গাঢ় হয়ে থাকে, তাহলে আপনি প্রয়োজনে এরকম ভাবে করতে পারেন যে আল্লাহর হস্তে আমি আসি, কিন্তু একটা বছরের জন্য আল্লাহর হস্তে আমারে ছাড়িয়ে দে ভাই, আমি একটু আমার ক্যারিয়ারটা গড়ে নিই, আমি ইনকাম করলে তো 2 টাকা তুইও খাবি আমিও খাবো। এরকম করে ওর সাথে একটা চুক্তিতে চলে যান যে 1 বছর সময় দিতে পারবো না, মন ভালো লাগলে 30 মিনিট কথা কব, না লাগলে করো না, তুই কি থাকবো, যদি থাকিস তাহলে থাক, না থাকলে কিছু করার নাই আমার। এরকম ভাবে কপতি ম্যানেজ করতে হবে, এটা হলো 1 নম্বর বিষয়। আর 2 নম্বর হলো অনেকেই মজা পাইতেছেন, ভাই মজা পাইেন না ভাই, এগুলো সিরিয়াস বিষয় ভাই, আপনার মাথা পুরো পাগলা করে ফেলে দেবে। এই কপতের বিষয় হলো এমন একটা বিষয়, 2 দিন ভালো থাকবেন, 4 দিন ঝগড়া হবে। এই ঝগড়া হলে আপনি বই নিয়ে পড়তে পারবেন না, এগুলো সব কোনো কিছু ঠিকঠাক ভাবে হবে না, কোনো কিছুই ঠিকঠাক হবে না, এটা ডিস্টার্ব, বুঝছেন? তো মিউচুয়াল করে নেবেন। আপনারা তো এখন ম্যাচিউর হয়ে গেছি না আমরা, আমাদের সামনে ডুয়েট যে এরকম থাকলে সেভাবে হিসাব দেবেন। স্মার্টফোন হিসাব করে করে ইউজ করবেন ভাই। স্মার্টফোনটা খুবই খারাপ একটা জিনিস, খুবই খারাপ একটা জিনিস। যদিও এই যে দেখেন আপনারা অবশ্যই স্মার্টফোনটাকে এই যে এখন কাজে লাগাইতেছেন, কিন্তু সবাই এটা লাগায় না এরকম। বাড়িতেও ফ্যামিলিকে বলে দিবেন যে আমি আর এই সময় আমার পড়ার সময়, আমি ডুয়েটে পরীক্ষা দিব, প্রয়োজনে আমার কথা বলবেন যে ভাই পড়া দিছে পরীক্ষা নেবে, আমাকে এই সময় প্রয়োজনে কোনো কাজের কথা বলা যাবে না। এইভাবে নিজেদের চলাফেরা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, তাদের সাথে ধুমসে মনে করেন যে চ্যাট করবেন, গল্প করবেন, সবকিছু করবেন, কিন্তু নিচে 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 কি করবেন, কাটাকাটি শুরু করবেন। বন্ধু বান্ধব আশেপাশের ধরেন অনেক সার্কেলের মানুষ কিছু বুঝবেই না, রাতের বেলা টপপাক করে মনে করেন যে 4টা ঘন্টা পড়ে দেবেন, বাস কেউই জানলো না, সবাই শুয়ে মনে করেন যে ফেসবুক চাপলো, ইউটিউবে মুভি দেখলো, শুয়ে থাকলো, যেমনি যেমনি লাইফস্টাইল পার করলো, কিন্তু আপনি টপাক করে করবেন কি, রাত্রে 4টা ঘন্টা পড়ে দেবেন। 1 মাস যদি ভাই 4 ঘন্টা করে পড়া যায়, তাহলে কত ঘন্টা হয়? 120 ঘন্টা হয়। তার মানে আপনার যে পাশের যে ফ্রেন্ডটা ডুয়েট অ্যাডমিশনে আসবে, তার চাইতে আপনি 120 ঘন্টা এগিয়ে থাকলেন। ও আর সারা জীবন শুধু দৌড়ায় না, ও যদি সুপারম্যানও হয় তারপরেও আপনাকে ধরতে পারবে না। এভাবে দিনে 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 আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে আগাই নিতে হবে। এটা আজকে 4 ঘন্টা পড়লাম মানে আমি বহু কিছু হয়ে গেলাম, এরকম না। এজন্য একটা সুশৃঙ্খল অবস্থার ভিতরে চলে আসবে। মাঝে মধ্যে আপনাদের রক্ত শীতল হয়ে যাবে, মানে পড়তে পড়তে ভাল লাগবে না, কিন্তু আমি এই দায়িত্বটা আমার, আপনার রক্ত কেমনি গরম করে দেওয়া লাগে, আপনার কেমনি ওই যে কপতি কন্ট্রোল করা লাগে, কি কেমনি ওগুলো মনে করেন সবকিছু বাদ দেওয়া লাগে, এইগুলো আমার খুব ভালো করে জানা আছে। ঠিক আছে? ধরেন 10 মিনিট যদি পেশাল পারি, তো আপনার আলহামদুলিল্লাহ পরবর্তী 10 মিনিট, আপনার 10 দিন যে আপনার ধুমসে পড়ালেখা হবে, এই কনফিডেন্স আপনি রাখতে পারেন। আমি 10 মিনিট পেশাল পারবো, আপনার পরবর্তী 10 দিন ঠিকঠাক পড়াশোনা হবে, তারপর আবার ডিস্টার্ব তৈরি হবে, তারপর আবার পেশাল পারবো। এইরকম ভাবে মোটামুটি মোটামুটি আমরা দারুণ একটা প্রিপারেশন রেডি করে ফেলবো। আপনাদের কি মনে হয়, মোটামুটি আপনারা কি মানে সবাই রেডি যে হ্যাঁ ডুয়েটের জন্য করব কিছু একটা, এরকম কি মেন্টালি প্রিপেয়ার্ড আপনারা? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আবার ধরেন আমার কথাগুলো কিন্তু আবার মানে ইনফর্মাল টাইপের কথাগুলো কিন্তু আমার ভালো লাগে কিন্তু। বিষয়টা হচ্ছে এইগুলো জিনিস যেন আবার কেউ নেগেটিভ নিয়েন না। যেমন ধরেন আমি একেবারে গ্রাম্য ভাষায় অনেক সময় দেখা গেছে এবার খাঁটি বাংলা কথা কই। তো এগুলো যে আমি ধরেন এতে করে হয় কি যে আপনাদের কাছে যেতে পারি আমি, আমাদের ভিতরে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। তো সব মিলাই এই হলো অবস্থা। আজকে আমি আপনাদেরকে অ্যাডমিশনের কি দিলাম, এটা ত্রিকোণমিতি দিলাম। আচ্ছা, ত্রিকোণমিতির আমার ক্লাসগুলো কি সবাই দেখতে পারতেছেন? ওকে, তাহলে 1 থেকে 30 পর্যন্ত ভিডিও, আপনাদের 1 থেকে 30 পর্যন্ত ভিডিও দেওয়া থাকলো ত্রিকোণমিতি। ডিপার্টমেন্ট পড়া দিলাম, মানে যতটুকু পড়াবো আগামী বুধবার বৃহস্পতিবার পর্যন্ত যতটুকু পড়বো ততটুকু শুক্রবারের পরীক্ষায় থাকবে। 10টা দিলাম মৌলের সংকেত, আণবিক ভর, যোজনী, আণবিক ভর, পারমাণবিক ভর, 4। 4 নম্বরটা থাকবে হলো ইংলিশের ভিতরে আমি আপনাদেরকে ট্রান্সলেশনের একটা শিট দিছিলাম, অনেকেই মনে হয় পাইছেন, পাননি এরকম কেউ আছেন ট্রান্সলেশনের একটা শিট? ওকে, এখান থেকে 30টা ট্রান্সলেশন পড়তে হবে। ছোট বোন আমি যদি ভুলে যাই, অন্যদের কাছ থেকে গ্রুপ থেকে নিয়ে নিয়েন, অথবা আমাকে বললে আমিও দিয়ে দেব, কিন্তু আমার দেওয়াটা একটু কঠিন, কারণ আমার ওই এগুলো অন্য
ল্যাপটপে আছে, আমি ল্যাপটপটা চেঞ্জ করছি। অন্য হোসাইন ভাই আপনাদের কাছে আছে নাকি? তমাল ভাই, হোসেন ভাই? ওকে, ওটা একটু সুন্দর করে শেয়ার করে দিয়েন। তাহলে 30টা হলো ট্রান্সলেশন। আপনি বিশ্বাস করবেন না, দেখেন আমি একটা কথা বলি, এই যে এবার করোনার সময় দীর্ঘ 4 মাস আমাদের কোচিং বন্ধ ছিল। তো আমি করছি কি, আমাদের কোনো স্টুডেন্টকে ছুটি দেই না, আমি অনলাইনে, আপনারা মানে অনেকেই খেয়াল করছেন, আমি কিন্তু বাড়িতে যাইনি, আমি একবারে কন্টিনিউ ক্লাস চালাই গেছি অনলাইনে। এটার কারণে দুইটা ফলাফল আমি পাইছি। এই যে এরকম 30টা করে ট্রান্সলেশন পড়া দিতাম, আপনি বিশ্বাস করবেন কি জানি না, আমার ম্যাক্সিমাম স্টুডেন্টের এখন 400টা ট্রান্সলেশন মুখস্থ। 400টা ট্রান্সলেশন মুখস্থ। এই যে 30টা করে দিছি, মনে করেন কিছু বুঝতে পারেনি, একেবারে মুখস্থ। আপনারাও দেখেন 2 মাসের ভিতরে কতগুলো ট্রান্সলেশন মুখস্থ হয়, দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে। তো এভাবে ধীরে ধীরে আমরা কাজ করব। আর একটা সুবিধা আমি পাইছি কি, সেটা হলো যে আমার কোচিং এ করোনার আগে যে কয়জন স্টুডেন্ট ছিল, করোনার পরেও ওই কয়জন স্টুডেন্ট তো আছেই, বরং আরো 20-30 জন স্টুডেন্ট আবার নতুন করে ইনভলভ হয়েছে। এতে করে হয়েছে কি, অন্যান্য জায়গার মনে করেন যে 20 জন স্টুডেন্টের ভিতরে 15 জন স্টুডেন্ট এবার ঝরে গেছে। মানে গাজীপুরে এবার খুব বেশি স্টুডেন্ট নাই, এবার চান্স পাওয়ার একটা সুযোগ মনে করেন। এবার যদি কেউ চান্স না পায়, এদের আর চান্স পাওয়ার দরকার নেই, এবার একটা সুযোগ চলে যাইতেছে। তো যার কারণে সব স্টুডেন্ট গুলো আছে আলহামদুলিল্লাহ, তাদের প্রিপারেশনও মোটামুটি শর্ট কোর্স হিসাবে অনেক ভালো, অনেক ভালো। এখন আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি কবুল করে, তাহলে আমি আশা করতেছি একটা দারুণ একটা আউটপুট আমি পাবো। দেখেন কোচিং এ এমনিতেই 100 জন স্টুডেন্টের ভিতরে 5 জন শর্ট কোর্স থেকে চান্স পাওয়া কঠিন হয়ে যায়। কোনো একটা কোচিং এ যদি 100 জন স্টুডেন্টের ভিতরে 5 জন চান্স পায়, এটা মনে করেন অনেক ভালো। এটা একটা ভালো, গাজীপুরের এতে এটা ভালো। কেননা পরীক্ষা দেয়, ধরেন টিপলিতে পরীক্ষা দেয় 3000, তার ভিতরে সর্বোচ্চ 500, 800 বা 1000 স্টুডেন্টই ধরলাম আমি লং, বাকি 2000 স্টুডেন্ট যদি হয় আপনার শর্টের, আর শতকরা যদি 5 জন স্টুডেন্ট হয়, তাহলে কতজন স্টুডেন্ট হলো? 1000এই তো হয় 5×10=50, 2000-এ হয় 100 জন, তাই কি জীবনে চান্স পাই? 2000 জনের ভিতরে ধরেন মনে করেন ইলেকট্রিক্যালের ভিতরে শর্টে সর্বোচ্চ আর চান্স পাই 20 থেকে 30 জন, তাহলে 1000-এ তো 1 জন করে হয়, মানে 100-তে তো 1 জন করে হয়। এটা হলো গাজীপুরের শর্ট কোর্সে চান্স পাওয়ার রেশিও। আমাদের সিএসসি তে অবশ্য আর একটু বেশি। যেমন আমাদের সিএসসি তে ধরেন শর্ট কোর্সের স্টুডেন্ট থাকে 700 জনের মতো, এখন কম করে হলো 20 জন, 18 জন, 20 জন, 15 জন এরকম চান্স পাই। তাহলে আমরা শতকরা 3 জন বলতে পারি, শতকরা 3 থেকে 4 জন আমাদের গাজীপুরে, অথবা 3 থেকে 5 জন আমাদের গাজীপুরে শর্ট কোর্স থেকে চান্স পাই। এটা একটা রেশিও, এটা একটা রেশিও। আলহামদুলিল্লাহ, আমি আমার আমার একটা অ্যাজাম্পশন যে আমার কোচিং এ পিওর, মানে এবার আমাদের কোচিং এ পিওর স্টুডেন্ট আছে 60 জন। পিওর স্টুডেন্ট মানে যারা মোটামুটি শুরু থেকে এ পর্যন্ত লেগে আছে, আরো কম বেশি মনে করেন যে মাঝখানে ঝরে গেছে বা ওইভাবে পড়াশোনা করেনি, এরকম আরো কিছু স্টুডেন্ট আছে। আমি ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমাদের এবার 20 জন অথবা 15 থেকে 20 জন বা তারও বেশি, আমি 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 আশাবাদী। এখন আল্লাহ কি করবে আমি জানি না, হয়তো একজনও চান্স পাইবে, পাবে না, সেটা ভিন্ন বিষয়, সেটা আল্লাহ তাল্লাহ তকদিরে যা রাখছে তাই হবে। কিন্তু 100 জনের ভিতরে যেখানে রেশিও 3 জন, আমি আলহামদুলিল্লাহ 60 জনের ভিতরে 20 জন ধরে রাখছি যে এবার আমাদের কোচিং থেকে 20 জনের মতো চান্স পাইতে হবে, তাহলে আমি খুশি হব। ঠিক আছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। এরকম আপনারাও যারা আসবেন, শর্ট কোর্স কিসের লং কোর্স, এটা লং লং পরে ওগুলো বাদ, চান্স পাইতে হবে প্রথমবারে, একেবারে প্রথমবারে। আর চান্স পাওয়ার জন্য কি করতে হবে, এই যে এখন যেভাবে শুরু করছেন, সিরিয়াস ভাবে ডে বাই ডে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে আপনাকে একটু পড়ালেখা করতে হবে, হবে, হবে। আব্দুল্লাহ ভাই, অনেকদিন পরে আপনাকে দেখতেছি, আপনারা অনেক আগের লোক আমার। আব্দুল্লাহ ভাই মনে হয় মাঝে মাঝে একটু ওয়েব নিয়ে খুব বেশি ঝুঁকে পড়ছিলেন, তাই না? লারাভেল টারাভেল কি শেষ করে ফেলছেন নাকি? আব্দুল্লাহ ভাই কি কথা শুনতেছেন? যাক আলহামদুলিল্লাহ। তো ওগুলো তো ভাই প্র্যাকটিক্যাল স্কিল, ওগুলো শেষ হবে। আবার হচ্ছে যে ধরেন ওগুলো পরে কিন্তু আবার আপনি মানে ঝালাই করে নিলে আবার পারবেন। তো মোটামুটি যদি একটা স্টেজ হয়ে যায়, আপনি যদি মনে করেন যে সফটওয়্যার ফার্মের দিকে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, উঠে পড়ে লাগেন, একেবারে উঠে পড়ে লাগেন। লারাভেল বা পিএসপি তে যদি থাকেন, তাহলে ওর সাথে সাথে অন্য দিকেও মোটামুটি দেখেন। আর যদি মনে করেন যে আমি ডুয়েটে আসবো, তাহলে আমি বলবো যে এদিকে যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে আপনি একটা স্টেজ তৈরি করেন, যেমন ধরেন অবজেক্ট ওরিয়েন্টেড, যেমন ধরেন একটা দুইটা ফ্রেমওয়ার্ক, এরকম যখন আপনার স্টেজ তৈরি হবে, তখন এগুলোতে একটু ঢিল দেন, এগুলোতে একটু ঢিল দিয়ে এই দিকে আবার একটু শ্রম দেওয়া শুরু করেন। আল্লাহ রহমতে যদি ডুয়েটে কবুল হয়ে যায়, তখন ওই জিনিসগুলো যখন এখানে কাজে লাগাবেন, তখন আপনারা আর কে ধরে, ডেজিগনেশনও আছে, আছে স্কিলও আছে,
আপনার আর ধরার মতো কোনো লোক থাকবে না। তো আজকে ক্লাস আমাদের এ পর্যন্তই। ডিপার্টমেন্টে আমি পড়াবো, অন্য দিনে আরো বেশি করে পড়াবো। আজকে হচ্ছে যে ভাই একটু